রাত তখন প্রায় ৩টে বেজে গেছে, আর তখনই দুইটা গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর ওখানে আরেকটা মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। মূলত দুইটা গাড়ি ওই মেয়েটাকে ধাওয়া করছে। ওই মেয়েটাকে যে কোনোভাবে ধরতে হবে। এভাবে যাওয়ার পরে মেয়েটার পা কিসের মধ্যে যেন আটকে যায়। আর আটকে যাওয়ার পরেই গাড়ি থেকে সবাই নেমে পড়লো। আর নেমে পড়ার পরে মেয়েটাকে সবাই ঘিরে ধরলো। আর দাঁড়ানোর পরে মেয়েটা ভয় পেয়ে গেল, আর ভয় কোনো কথা বলতে পারছে না। তখন ওখান থেকে রনি বলতে লাগলো, কি রে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস? আমার ব্যাপারে তুই তোর বস ইমরানকে খবর দিয়ে দিয়েছিস? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না, কারণ এতদিন তুই আমার হয়ে কাজ করতি। আমি তোর জন্য কাজ করতাম না, আমি শুধুমাত্র ইমরান ভাইয়ের জন্য কাজ করতাম। তুই আমার পরিবারটাকে শেষ করে দিয়েছিস, আমি এটা জেনে গেছি। আর আমাকে দিয়ে ইমরান ভাইয়ের পেছনে লাগিয়েছিস। আমি সত্যটা জানতে পেরে আমি এখন তোকে খুন করব। আমি তোর বড় বোনকে ধর্ষণ করেছি, এমনভাবে ধর্ষণ করেছি তারপরে অন্য কাউকে মুখ দেখাতে পারিনি, আর সেই জন্য আত্মহত্যা করে মারা গেছে। বুঝতে পেরেছিস আমি কেমন ছেলে? আর আমার সঙ্গে লাগতে এসেছিস? এখনো ভালোই ভালোই বলছি, বলে দে ইমরান কোথায় আছে? আমি আমার জীবন দিয়ে ফেলবো, তবুও আমি ইমরানের নাম কখনোই বলতে পারবো না। তুই আমাকে যা ইচ্ছে তাই করতে পারিস, কোনো সমস্যা নাই। তাহলে তো তোকেও আমি এখন মেরে ফেলবো, আর তোকে এমন অবস্থা করে দিব এটা তুই ভাবতেও পারবি না। এটা আমি কখনো কারোর সঙ্গে করিনি, কিন্তু আজকে তোকে দিয়ে এটা উদ্বোধন করব। কারণ যে আমার সঙ্গে বেইমানি করবে তাকে আমি মোটেও ক্ষমা করি না, আর তোকে তো একদমই ক্ষমা করা যাবে না। কারণ তুই নিজে অনেক ক্ষতি করে দিয়েছিস আমার। তুই আমাকে পেছন থেকে ছুরি মেরেছিস শুধুমাত্র ওর জন্য। যদি মারা যায় তাহলে তোরাও বেঁচে থাকবি না, কারণ ও তোদেরকে কুত্তার মতো করে মারবে, তোদের এক এক করে ঝুলিয়ে ঝুলিয়ে পেটাবে। তোরা শুধু বাঁচার জন্য ওর কাছে ভিক্ষা চাইবি, বুঝতে পেরেছিস? ও নিজেই একটা ব্র্যান্ড, ওর কোনো কিছু লাগে না। সেজন্যই তো আমি তোকে মেরে ফেলবো, আর তোকে মেরে ফেলতে পারলেই ইমরানকে আর কেউ কোনো তথ্য দিতে পারবে না। বুঝতে পেরেছিস? আমি খুব সহজেই আমার ব্যবসা চালিয়ে যেতে পারবো। আর আমার বস যদি জানতে পারে তাহলে কি হবে সেটা তো তুই ভালোভাবেই বুঝতে পারছিস। তোকে মারতে পারলে আমি আমার বসের কাছে অনেক ভালো হয়ে যাব। আমার বস আমাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে। আমি যদি বসের একবার বিশ্বাস অর্জন করতে পারি তাহলে সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দিবে বাংলাদেশের। বুঝতে পেরেছিস? আমি এই জন্য কাজ করছি। তোর মতো মেয়েকে বাঁচিয়ে রাখার কোনো মূল্য নেই আমার কাছে। তখনই রনি তার কোমর থেকে পিস্তলটা বের করলো। আর পিস্তলটা বের করার পরেই সে সামিয়ার দিকে তাক করলো। আর সামিয়ার দিকে তাক করার পরেই হঠাৎ করেই চারদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। আর তখন রনি নিজেকে সেভ করতে সেখান থেকে সরে যায়। আর সামিয়া বুঝতে পারলো যে কে এসে গেছে। আর তখন তাড়াতাড়ি করে সে সেখান থেকে উঠে যায়। আর উঠে যাওয়ার পরেই সে সামনের দিকে যেতে থাকে। আর সামনের দিকে যেতে যেতে তার একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর ধাক্কা লাগার পরেই বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা হলো ইমরান। ইমরান তাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় ছড়িয়ে দেয়, কারণ একটা গুলি এসে তার কাছেই লাগতো। আর এটা দেখে ইমরান তাড়াতাড়ি করে আবারও গুলি করতে থাকে। সামিয়াকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর বের হয়ে আসার পরেই ইমরান গুলি করতে করতে সেখান থেকে একটা গাড়িতে উঠে পড়ে। আর গাড়িতে সামিয়া উঠে পড়ল। আর তখন ইমরান মাইক্রোফোনে বলতে লাগলো সবাইকে গাড়িতে ওঠার জন্য। তারপরে সবাই খোলাগুলি বন্ধ করে সবাই তার নিজেদের মতো করে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরেই ইমরান গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আর ড্রাইভিং করতে করতে সে তার আস্তানায় চলে আসলো। আস্তানায় এসে সে সামিয়াকে বলতে লাগলো, তোর বুদ্ধি কি হাঁটুর নিচে? আমাকে এটা বল, তোকে কে বলছে ওদের সঙ্গে লাগতে যাওয়ার জন্য? আর আমি তো ভেবেছিলাম তুই আরও কিছুদিন ওদের সঙ্গে অভিনয় করবি, কিন্তু তোর অভিনয় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিভাবে ওরা তোকে ধরে ফেলতে পারলো? কিভাবে? আমি যদি আরেকটু দেরি করে আসতাম
তাহলে তোর কি হতো তুই একবার ভেবে দেখেছিস? ভাই, আমার কোনো কিছু করার ছিল না। আমি যখনই আপনাকে মেসেজ করতে গিয়েছিলাম তখনই ওরা দেখে ফেলে, আর দেখে ফেলার পরে ওরা আমাকে ধরার চেষ্টা করে, আর তখনই আমি সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করি, কিন্তু শেষ রক্ষা হলো না। আপনি যদি না আসতেন তাহলে ওরা আমাকে মেরেই ফেলতো। শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোরা তোদের মতো কাজ করে যাবি, আমি যেভাবে বলবো। আর আমি এখন থেকে ছদ্মবেশে ঘুরে বেড়াবো, শুধুমাত্র এই রনির কার্যকলাপগুলো নিজের চোখে দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই আমার কথাটা কেউ কোনো কাজ করবি না। সানি, রাকিব, সাকিব, তোরা কেউ কোনো কাজ করবি না আমার কথা ছাড়া। ভাই, আপনার কথা ছাড়া আমরা কাউই কোনো কাজ করব না, আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে ভাই, কেউ যদি আমাদেরকে অ্যাটাক করতে আসে তখন কি করব? এটা সময় বুঝে আমি তোদেরকে বলবো কখন কি করতে হবে। আর কেউ তোদেরকে কোনো অ্যাটাক করতে আসবে না, বুঝতে পেরেছিস? আর এমন কোনো সাহস হয়ে যায়নি যে আমাকে কেউ মারতে আসবে। আসতে পারে যদি রনির যে বস সে যদি বাংলাদেশে ফিরে, তাহলে সে আমাকে অবশ্যই খুঁজে বের করবে। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। জি ভাই। ভাই, আরেকটা কথা ছিল, আমাদের আজকে একটা ট্রাক ভর্তি অস্ত্র আসার কথা ছিল। এখন আমাদের যে রাস্তাগুলো ইন্ট্রাকশন দেওয়া আছে সেই রাস্তাগুলো দিয়ে আসতে পারবে না, কারণ ওখানে পুলিশ অনেক ঝামেলা করতে পারে। আর পুলিশ নিয়মিত টাইল দিচ্ছে ওইখানে। কিন্তু রনির আর ডেভিড এর মালামালগুলো সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে 100 মেয়েকে ইন্ডিয়ান পাচার করা হবে, তারপর ইন্ডিয়া থেকে ওরা বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে। এখন ইন্ডিয়াতে কে দায়িত্বে আছে সেটা আমি এখনো জানতে পারিনি। ঠিক আছে, আমি তাহলে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছি। আর সাকিব আর সানি, তোরা দুজনে মিলে দুটা টিম ভাগ করে ওই মেয়েগুলোকে রক্ষা করবি। আর কোনোভাবেই যেন ওই মেয়েগুলোর কোনো ক্ষতি না হয়। আমি কমিশনারের সঙ্গে দেখা করে তারপরেই আমি অপারেশনে আসবো, বুঝতে পেরেছিস? জি ভাই, আপনি যেভাবে বলবেন। ঠিক আছে ভাই, আমি তাহলে ছেলেদেরকে ডাক দিয়ে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকি। আপনি কমিশনারের সঙ্গে দেখা করে আসেন। তখন ইমরান সে তার আস্তানা থেকে বের হয়, আর আস্তানা থেকে বের হওয়ার পরেই গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরেই রাকিব আর সামিয়া তার পিছনে উঠে পড়ল। আর উঠে পড়ার পরে ইমরান ড্রাইভিং করতে থাকে। আর ড্রাইভিং করতে করতে সে কমিশনারের বাসার সামনে চলে আসলো। আর বাসার সামনে এসে গাড়িটা রেখে সে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার আগে সে নিজেকে ছদ্মবেশে মুড়িয়ে নিল, যেন আজ পর্যন্ত ইমরানকে কেউ দেখতে পারেনি। সে সবসময় ছদ্মবেশে চলাফেরা করে, কিন্তু তাকে এক নামে সবাই চেনে। সেই অনুযায়ী ইমরান বাড়িতে প্রবেশ করার পরেই একজন গিয়ে খবর দিলেও কমিশনারকে, আর কমিশনার ইমরানের কথা শুনেই ভিতরে আসতে বলল। আর ভিতরে আসার পরে কমিশনারের সামনে পা তুলে বসে পড়ল ইমরান। আর বসে পড়ার পরে সে ইমরানকে বলতে লাগলো, কি ব্যাপার ইমরান, তুমি আজকে হঠাৎ করে আমার এইখানে? ইমরান, তুমি কিন্তু কাজগুলো অনেক ভুল করছো। আমি তোমাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি, আমি কিন্তু এবার কোনো ওয়ার্নিং নিতে পারবো না। সরাসরি তোমার মালগুলো ভিতরে চলে যাবে, বলে দিলাম। তোমার ছেলেগুলোকে আমি অ্যারেস্ট করব। আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে এসব কথা বলার জন্য এসেছি? আপনি শুধু আমার পিছনে লেগে আছেন, বুঝতে পারলাম না আপনি কেন আমাকে এত সে তো মনে করছেন। আমি একটা কথা বলি, ভালোভাবে শুনবেন। আমার কাছে যে বাধা দিতে আসবে তাকে আমি মেরে ফেলবো, কোনো কথা ছাড়া। আজকে যে 100 মেয়েকে ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে, সেটা তাও আবার রনির মাধ্যমে। রনিকে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না? আমি কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু করতে পারবো না। তোমার ব্যাপারে আমার সম্পূর্ণ প্রমাণ, সাক্ষ্য সব কিছু আছে। সেজন্য আমি তোমাকে চাইলে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। কমিশনার সাহেব, আপনি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছেন। আমি চাই না যে আপনার সঙ্গে বেয়াদবি করার জন্য। আমি আপনাকে অনেকটা রেসপেক্ট করি, আপনার রেসপেক্টটাকে ধরে রাখবেন। যদি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু পড়ে যাবে। আপনার চেয়ার থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। আমি কোনো কিছু দেখে ভয় পাই না। এই কমিশনার একদিনে তৈরি হয়নি। সকল গুন্ডা মাস্তানকে আমি সাহিত্য করে কিন্তু আমি কমিশনার হয়েছি। তুমি আমাকে কোনো প্রকার জ্ঞান দিতে এসো না। আর কতদিন এভাবে ছদ্মবেশে ঘুরে বেড়াবে? তোমাকে তো একদিন না একদিন সবাই ঠিক ধরতে পারবে। এভাবে লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করতে পারবে না, বিড়ালের মতো। তখনই ইমরান একটা কল দেয়।
আর কল দেওয়ার পরেই রাকিব বাইরে থেকে বলতে লাগলো কাজ হয়ে গেছে। আর তখন ইমরান কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরেই ইমরান কমিশনারকে ঠান্ডা মাথায় আবারও বলতে শুরু করলো, কমিশনার সাহেব, আপনার মেয়েটা হয়তো বাসায় নেই। দেখুন, আপনার একটা মাত্র মেয়ে, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনি পুরো নিঃস্ব হয়ে যাবেন, তাই না? তাই আপনার মেয়ের যেন কোনো কিছু না হয় সে ব্যবস্থা তো করতে হবে, তাই তো? তাই আমার কাজটা করে দিন, আপনার মেয়ে ভালো মতো আপনার বাড়িতে চলে আসবে। চলি। এই কথা বলার পরে ইমরান সেখান থেকে বের হয়ে চলে আসলো। কমিশনার হা করে ইমরানের চেহারার দিকে তাকিয়ে আছে, কিন্তু ইমরান সেদিকে কোনো লক্ষ্য করলো না। ইমরান বের হয়ে চলে আসার পরে দেখতে পেল গাড়িতে একটা বোরকা পরা মেয়ে বসে আছে। ইমরান সেদিকে কোনো লক্ষ্য না করে রাকিবকে বলল গাড়ি চালানোর জন্য। আর রাকিব গাড়ি চালিয়ে যাচ্ছে। আর রাকিব 20 মিনিট পরে ইমরানের আস্তানার সামনে চলে আসলো। আর আস্তানায় এসে মেয়েটাকে গাড়ি থেকে নামালো। ইমরান গাড়ি থেকে মেয়েটাকে নামানোর পরেই মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনোভাবেই ইমরান চোখ ফেরাতে পারছে না, মনে হয় কোনো এক রাজকন্যা ভুল করে পৃথিবীতে চলে এসেছে। ইমরান এভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটা তখন তার মুখের ট্যাপ খুলে ইমরানকে রাগী কণ্ঠে বলতে থাকে, আপনার সাহস কি করে হয় আমাকে আমার বাসা থেকে তুলে আনার? আপনি এত খারাপ মানুষ কেন? আমি তো আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি। আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি, মহিলা মাদ্রাসায়। তাহলে আমাকে কেন তুলে এনেছেন? আসলে তেমন কোনো কিছুই না, আপনাকে একটু দেখবো বলে আমি আপনার বাসা থেকে তুলে গেছি। তাছাড়া আপনার বাবার সঙ্গে একটু ঝামেলা আছে তো সেই জন্য। ইমরানের মুখ থেকে এরকম আপনি ডাক শোনার পরে সামিয়া এবং রাকিব দুজনেই অবাক হয়ে গেল। আর চারপাশে যত ছেলে রয়েছে সবাই ইমরানের দিকে তাকিয়ে রইল। সবাই ভাবছে ভাই এতটা পরিবর্তন হয়ে গেল কি করে। এই মুহূর্তের মধ্যে সবাই এটা বলা বলি করছে। আর তখনই মেয়েটা ইমরানের সামনে এগিয়ে আসতে থাকে আর ইমরান পিছোতে থাকে। আর পিছনে যেতে যেতেই ইমরান একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার পরে মেয়েটাকে ইমরানের গলা ধরে ফেললো। আর ধরে ফেলার পরে মেয়েটা মুখের কাছে এসে রাগী কণ্ঠে আবারও বলতে থাকে, আমাকে যদি 30 মিনিটের মধ্যে আমার বাসায় নামিয়ে না দেয় তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। আমি আপনাকে ভয় পাই না। আপনি কে যে আপনাকে আমি ভয় পেতে হবে? এখনই আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন। এতক্ষণ কোনো কিছু বলিনি, কারণ হাত আর মুখের মধ্যে বাধা ছিল তাই। 30 মিনিট না, আপনাকে আমি 1 ঘন্টা পরে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসবো। আর এখন হয়তো আপনি একটু অস্বস্তি ফিল করছেন, যান ভিতরে গিয়ে রেস্ট করুন। আর কে আছিস, তাকে কফি দে। কি কফি খাবেন, ব্ল্যাক কফি না অন্য কিছু? আমি কি আপনার এখানে কফি খাওয়ার জন্য এসেছি? আমার বাসায় কি কফি নেই? আর এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? চারিদিকে অন্ধকার আর একটা চেহারাও নেই। এত ভয়ঙ্কর কেন? দাড়ি গো বড় বড়, আপনি নিজেও তো মাস্ক পরে আছেন। শুধু শুধু কেন মাস্ক পরে আছেন বলেন তো? তখন ইমরান আর কোনো কিছু বলল না। আর ইমরান কোনো কিছু না বলে ইমরান মনে হাসতে থাকে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর তখন সামিয়া তাকে কোল্ড কফি এনে দিল। আর কফি খেতে খেতে সামিয়ার সঙ্গে কিছুটা গল্প করতে লাগলো। আর এদিকে ইমরান তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে আসে সেই জায়গায় যেখানে সাকিব আর সানিকে পাঠিয়েছিল। আর এদিকে আসার পরে দেখতে পেল সানি আর সাকিব দুজনেই ভালোভাবে কাজটা করে ফেলেছে। মেয়েগুলোকে তাদের ঠিকানায় মতো বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। আর এটা করতে করতে অনেক রাত হয়ে গেল। পরদিন সকালবেলা ইমরান ঘুম থেকে উঠল। আর ঘুম থেকে ওঠার পরেই ইমরান টিভিতে নিউজ শুনতে পেল। আর তখনই ইমরান রুম থেকে বেরিয়ে আসার পরে ড্রয়িং রুমে টিভি অন করে সেখানে টিভি দেখছে। সেই কালকের মেয়েটা কমিশনারের মেয়ে। মেয়েটার চেহারা রাতে দেখা যাচ্ছিল না, কিন্তু মেয়েটা এখন তার বোরখা খুলে সোফার মধ্যে বসে টিভি দেখছে। ইমরানের মাথায় কোনো কিছু কাজ করছে না। মেয়েটা তো তখন আস্তানায় ছিল, কিন্তু বাসায় আসলো কি করে? কাল রাতে ড্রিঙ্কস করে বাসায় ফিরেছিল, তার জন্য কোনো কিছু মনে ছিল না। মেয়েটার অপরূপ দৃশ্য দেখে ইমরান তাকিয়ে রইল। আর তখনই মেয়েটা খেয়াল করলো ইমরান তার দিকে তাকিয়ে আছে। আর তখনই মেয়েটা ইমরানের কাছে চলে আসলো। আর ইমরানের কাছে আসার পরে ইমরানকে সে বলতে থাকে, আচ্ছা, আপনার সাহস কি করে হয়? আপনি আপনার এখানে আমাকে বন্দি করে রেখেছেন। এটা কি ঠিক হয়েছে? আমাকে এখনই বাসায় দিয়ে আসেন। আপনি তো আমার কাছে সময় চেয়েছিলেন না? 1 ঘন্টা মাত্র। 1 ঘন্টা পর আমাকে আমার বাসায় দিয়ে আসবেন, কিন্তু পুরো রাতটা কভার হয়ে গেল। আর আপনার নাম এসব নিউজ হচ্ছে, তার মানে আপনি সেই ইমরান? আসলে আমি কালকে অনেক দেরি করে বাসায় ফিরছিলাম,
আর কালকে তো আপনি আমার আস্তানায় ছিলেন। আপনি আমার বাসায় কি করে আসলেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর আমার কালকে আপনার কথা মনে ছিল না। সরি, চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। এখন তো বাসায় যেতে পারবো না, এখন আমি সরাসরি মাদ্রাসায় যাব। আমাকে এখন মাদ্রাসার সামনে নামিয়ে দিয়ে যান। আর আমি বাবাকে টেলিফোন করে দিয়েছি আমি অসুস্থ, আমি সুস্থ স্বাভাবিক আছি। তারপর তাড়াতাড়ি করে ইমরান রেডি হয়ে নেয়। রেডি হওয়ার পরে সে গাড়ি থেকে নিয়ে বের হয়ে পড়ে। গাড়ি নিয়ে বের হওয়ার পরে সুস্মিতার ঠিকানা মতো তাকে নামিয়ে দেয়। আর নামিয়ে দেওয়ার পরে হঠাৎ করেই চারদিক থেকে তাকে পুলিশ ধরে বুঝতে পারলো সুস্মিতার ঠিকানা বলেছিল যে সে কোথায় আছে। পরে ইমরান তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। পুলিশের নাকের ডগা দিয়ে পুলিশ কোনো কিছু করতেই পারলো না, আর ইমরানকে পুলিশ কোনো কিছু করতেও পারবে না। ইমরান তার আস্তানায় চলে আসে। আর আস্তানায় আসার পরে ইমরান ছদ্মবেশে রেডি হয়। আর রেডি হওয়ার পরে বের হয়। তখন সবাই তাকে দেখে বলতে লাগলো, আপনি শেষ পর্যন্ত মুচি হয়ে গেলেন, মানে জুতা সেলাই করবেন? ও মাই গড, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আপনাকে তো কোনোভাবেই চেনা যাচ্ছে না। আপনি ইরমান ভাই? ইমরান কোনো কিছু না বলে ইমরান হাঁটতে হাঁটতে সেখান থেকে বের হয়ে যায়। আর হাঁটতে হাঁটতে এসে ভার্সিটির সামনে একটা জায়গায় বসে পড়লো। সেখানে বসে বসে মানুষদেরকে ডাকছে। আর হঠাৎ করে একটা মেয়ে এসে তার সামনে পা উঁচু করে দিল। আর পা উঁচু করে ইমরানকে বলতে লাগলো, এই ফকিরের বাচ্চা, তাড়াতাড়ি করে আমার জুতাটা ঠিক করে দে। আমার রাস্তায় যেটা ছিঁড়ে গেছে, 2 মিনিটের মধ্যে কাজটা শেষ করবি, না হলে লাথি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি কর। ইমরান কোনো কথা না বলে মেয়েটার জুতো ঠিক করতে লাগলো। আর মেয়েটার জুতো ঠিক করতে করতে ইমরান একটাবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার গায়ে শার্ট প্যান্ট পরে আছে। মেয়েটাকে অত্যন্ত বাজে লাগছে, কারণ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছুই বোঝা যাচ্ছে। আজকাল এটাই হচ্ছে বড় লোকেদের মেয়েদের একমাত্র ফ্যাশন। ওরা এভাবেই চলাফেরা করতে ভালোবাসে। আসলে এই সমাজটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ইমরান এসব ভাবতে ভাবতে জুতো ঠিক করে দিল। আর জুতো ঠিক করে দেওয়ার পরে মেয়েটা টাকা না দিয়ে সেখান থেকে চলে গেল। এবার ইমরান পিছন থেকে ডাক দিল 2টা। আর 2টা ডাক দেওয়ার পরে এই মেয়েটা কাছে আসলো। আর কাছে আসার পরে মেয়েটা ইমরানের বুক বরাবর একটা লাথি মারলো। আর লাথি মারার পরে ব্যথা পেল। লাথি মারার পরে মেয়েটা আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, কিরে, তোকে না বলছিলাম আমি কাজটা 2 মিনিটের মধ্যে করার জন্য, কিন্তু সেখানে তুই 3 মিনিট সময় লাগিয়েছিস। তোর অন্যায়, তুই আমার কথা মতো কাজ করিসনি, আর সেই জন্যই তোকে টাকাও দেব না। যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনেও আসবি না। ম্যাডাম, আপনি এমন করেন কেন? আমি তো গরিব মানুষ, তাই আপনার কাছে টাকা চাইছি। আর কাজ করলে টাকা দিতে হয়, এটা হয়তো আপনি ভুলে গেছেন। ম্যাম, টাকাটা দিয়ে যান, মাত্র 20 টাকা তো। তখনই মেয়েটা তার ব্যাগ থেকে 1000 টাকা নোট বের করে ওর মুখের সামনে ছুঁড়ে ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে মেয়েটা আবারও রাগী কণ্ঠে বক বক করতে করতে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলো ইমরান যে মেয়েটা অনেক অহংকারী, হয়তো কোনো বড় লোক, বাবার একমাত্র মেয়ে হবে। কারণ এইসব মেয়েরা সবই করে থাকে। এভাবেই প্রায় অনেকটা সময় পার হয়ে যায়। আর ইমরান তার নিজের কাজগুলো করতে থাকে। ইমরান ভালোভাবে খেয়াল রাখছে ভার্সিটিতে কে কে প্রবেশ করছে, আবার কে কে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে। আর তখনই হঠাৎ করে একটা গাড়ি ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল। গাড়িটা অনেক দামি, সেটা বাংলাদেশে পাওয়া যায় না। ইমরান তার গোপন ক্যামেরা চালু করে নিল। আর গোপন ক্যামেরা চালু করে সে গেটের কাছে লাগিয়ে নিল। আর কাজে এসে বসে পড়ল। আর বসার পরে সে ভিডিওতে দেখতে লাগলো ওখান থেকে রনি নেমে সামনের দিকে হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে সে প্রিন্সিপালের রুমে গেল। বিষয়টি ইমরানের কাছে অনেকটা খটকা লাগলো, কারণ প্রিন্সিপালের সঙ্গে তার কোনো কথা থাকতে পারে না। আর এভাবে ভার্সিটিতে প্রবেশ করছে, কিন্তু কলেজের কর্তৃপক্ষ কোনো কিছু বলছে না। বিষয়টা আসলেই সন্দেহজনক। তার মানে এটার সঙ্গে কি প্রিন্সিপাল যুক্ত আছে? হতেও পারে, কারণ সবাইকে এতটা বিশ্বাস করা যায় না। ইমরান এভাবে ছদ্মবেশে না আসলে হয়তো এত কিছু দেখতে পারতো না। আর তখনই একটা মধ্যবয়স্ক লোক তার সামনে আসলো। ইমরান সব কিছু বন্ধ করে দিয়ে ওই লোকটার সঙ্গে কথা বলতে লাগলো। লোকটা জুতো ঠিক করতে দিতে লাগলো। আর লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, এখানে এতগুলো গাড়ি কেন প্রবেশ করছে সেটা বলতে পারবেন? মানে কখনো তো ভার্সিটিতে এত দামি গাড়িগুলো দেখিনি, তো সেই জন্য আর কি। এটা হলো রনি এবং তার সাঙ্গপাঙ্গদের গাড়ি, বুঝতে পেরেছো? ওদের সঙ্গে কোনো কথা বলতে যেও না।
তাহলে কিন্তু তুমি এখানে বসে থাকতে পেরেছো, এটাও কিন্তু বসে থাকতে পারবে না। ওরা তোমাকে মেরে ফেলবে। ওদের কাজে কেউ বাধা দিতে আসলে খবর আছে। কিন্তু আঙ্কেল, আমি তো শুনেছি যে ওরা নাকি অনেক খারাপ মানুষকে ধরে অনেক অত্যাচার করে, এমনকি কিডন্যাপ, আরও অনেক বিষয় নিয়ে ওদের হাত আছে। ওদেরকে কি বলার মতো কোনো কিছু নেই? আরও বড় কথা হলো, সামনের যে বস্তিটা আছে সেই বস্তিটা ভেঙে সে কারখানা বানাতে চেয়েছে, তাও আবার মদের কারখানা বলেন। এখন আমরা কোথায় যাব? আমিও তো ওই বস্তিতে থাকি। আসলে বাবা কি বলবো, আমাদের কপাল খারাপ। এমন একটা মানুষ আমাদের দেশে আছে, এই মানুষটার জন্য পুরোটা দেশে আতঙ্ক লেগে যায়। শুধু একজনই আছে এটা সমাধান করতে পারবে, সে হলো ইমরান। কিন্তু সে কোথায় আছে, কিভাবে আছে, এটা কেউই বলতে পারছে না। কারণ ইমরান ছাড়া কারো ক্ষমতা নেই রনি এবং তার বসের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য। ও আচ্ছা, আপনি দেখি অনেক কিছু জানেন। তা আপনি কি করেন আঙ্কেল? আর আপনার যন্ত্রটা সারানো হয়ে গেছে, এ নিন, পুরো নতুনের মতোই লাগছে। আমি পুলিশে চাকরি করি, কিছুদিন পরেই আমি অবশ্যই চলে যাব। আমি আমার এই চাকরি জীবনে ওর বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ জোগাড় করতে পারিনি, এটাই আমার অনেক বড় ব্যর্থতা। এখন পুরো মানুষ তাকিয়ে আছে ইমরানের উপর, জানি না ইমরান কি করবে। আর তুমি কিন্তু অনেক ভালোভাবে কাজ করতে পারো। আঙ্কেল, আমার মনে হচ্ছে ইমরান ভাই সে খুব তাড়াতাড়ি দেশে ফিরে এসব অপশক্তিকে দূর করে ফেলবে। তার কিছুটা সময় প্রয়োজন, হয়তো আমি লোকের মুখে শুনেছি। আমিও তো ততটা জানি না, কারণ আমার কাজ তো এটা না, তাই। এভাবে ওরা দুজনে বেশ কিছু সময় কথা বলল। লোকটাও ইমরানকে চিনতে পারলো না। লোকটা মনে করছে ইমরান অনেক গরিব একটা লোক, আর জুতো সেলাই করে আর বস্তিতে থাকতে পারবে না বলেই তার সঙ্গে হয়তো দুঃখের কষ্টে কথাগুলো বলছে। ইমরান লোকটার সঙ্গে কথা বলে বেশ অনেক বিষয় জানতে পারলো। কারণ লোকটা যেহেতু পুলিশে চাকরি করে, কার কিছু সময় পরে এই লোকটা 100 টাকার নোট বের করে দিয়ে তার কাছে দিয়ে দেয়। আর তখন ইমরান তাকে ভাঙতেই 50 টাকা দিতে চায়, কিন্তু লোকটা না নিয়েই খুশি হয়ে দিয়ে চলে যায়। এটা দেখার পরে ইমরান অনেক মনে মনে হাসতে লাগলো। আর তখন মনে মনে সে বলতে লাগে, নিজে কোনো জুতা পরি সেটার কোনো ঠিক নাই, আর এখন মানুষের জুতা ঠিক করে দিতে হচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। হায় রে কপাল, এরকম কাজ আর না হয় কতদিন করতে হবে। তবে ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানুষের সঙ্গে কথা বলতে পেরে, এটা দিয়ে মানুষের সঙ্গে এতটা কাছাকাছি আসা যাবে এটা বুঝতে পারলাম। সাধারণ মানুষ কতটা কষ্ট করে এটা একটু হলেও আমি উপলব্ধি করতে পেরেছি। তখনই ভার্সিটিতে একটা ট্রাক প্রবেশ করলো। আর ট্রাকটা মনে হচ্ছে ওভারলোড করা। আর ভার্সিটিতে ট্রাক প্রবেশ করতেই সবাই সাইডে চলে গেল। আর সাইডে চলে যাওয়ার পরে ট্রাকটা যথারীতি ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরেই ওখান থেকে ড্রাইভার রনির সঙ্গে কথা বলতে লাগলো। আর তখন রনি ড্রাইভারকে বলতে লাগলো, তুই এখানে 10 কার্টুন রেখে বাকিটা আমার গোডাউনে নিয়ে যা, আর খুব তাড়াতাড়ি কর, বুঝতে পেরেছিস? না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। কখন ইমরানের লোকজন চলে আসে সেটার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছিস? তখনই রনির কথা শুনে বাকি লোকজনগুলো 10 কার্টন নামিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে ট্রাক নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে রনি তার গাড়িতে উঠে পড়ে। আর গাড়ি তার আপন গতিতে সেই ভার্সিটি থেকে বের হয়। সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। সবাই ক্লাসে চলে গেল। আর এদিকে ইমরান সে বিষয়টা ভালোভাবে দেখতে লাগলো। কিন্তু তার মাথায় কোনোভাবেই ঢুকছে না যে ভার্সিটিতে 10 কার্টুনের মধ্যে কী রেখে গেছে। হঠাৎ করেই ইমরানের সামনে দিয়ে কমিশনারের মেয়ে হেঁটে যাচ্ছে। কমিশনারের মেয়েকে দেখেই ইমরান চিনে ফেলেছে, যদিও বোরখা পরা, কিন্তু তার চোখগুলো যে অনেক পরিচিত, সেই জন্যই ইমরান চিনে ফেলেছে। আর হঠাৎ করেই সুস্মিতার জুতাটা ছিঁড়ে যায়। আর জুতাটা ছিঁড়ে যাওয়ার পরে সুস্মিতা তাকিয়ে দেখতে পেল সামনে একটা মুচি বসে আছে। আর তখন সে তাড়াতাড়ি করে ওই মুচির কাছে চলে আসলো। আর মুচির কাছে আসার পরে মুচির দিকে ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। ইমরান সেটা বুঝতে পেরে ইমরান মাথা নিচু করে ফেললো। আর মাথা নিচু করে ইমরান বলল জুতাটা দেওয়ার জন্য। আর তখন সুস্মিতা কোনো কিছু না বলেই জুতাটা দিয়ে দেয়। আর জুতাটা দিয়ে দেওয়ার পরে পাশে থাকা ব্রাঞ্চের মধ্যে বসে পড়লো। আর বেঞ্চের মধ্যে বসে পড়ে সে মোবাইল টিপতে লাগলো। আর এদিকে ইমরান জুতো ঠিক করতে করতে সুস্মিতার দিকে তাকিয়ে আছে।
বারবার করে চোখে তাকাচ্ছে। এটাই সুস্মিতা। ও ভালোভাবে খেয়াল করলো। আর তখন সুস্মিতা জিজ্ঞেস করতে লাগলো, আসলে আমি একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। আচ্ছা, আপনাকে কেন জানি আমার খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি কে? এটা সত্যি করে বলেন তো। আপনাকে হয়তো আমি কোথাও না কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কি কোন ম্যাডাম, আমি তো সামান্য একজন মুচি, আর আপনি আমাকে কিভাবে চিনবেন? আমাকে তো চেনার কথা না। আমি 2 দিন আগে গ্রাম থেকে এসেছি ঢাকায়। এখানে ব্যবসাটা ভালো হয় সেজন্য। ছোট হোক, এটাও তো আমার ব্যবসা, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে। হয়তো চেহারার সঙ্গে কোনো মিল থাকতে পারে, সেজন্য হয়তো আপনাকে ইমরানের মতো লাগছে। ছেলেটা পরে আর দেখতেই পারলাম না, যদিও ছেলেটা অনেক ভালো ছিল। আচ্ছা ম্যাডাম, এই ইমরানটা কে? সবাই শুধু ইমরানের নাম করছে। যে আসে সেই শুধু বলে ইমরানের নামে নিউজ হচ্ছে, ইমরানের নামে মানুষ সমালোচনা করছে। আবার কেউ বলছে গুন্ডা মাস্তান মাফিয়া। আমাকে একটু ভালোভাবে বলবেন? ও আচ্ছা, আপনি তো গ্রাম থেকে এসেছেন, সেজন্য হয়তো এমন কিছু জানেন না। শুনেন, এখানে রনি এবং তার বস ডেভিল, ওরা দুজন মিলে পুরো বাংলাদেশকে ওদের হাতের মুঠোর মধ্যে নিয়ে যেতে চেয়েছে। ওরা যদি একবার ক্ষমতা পেয়ে যায়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ একটাও শান্তিতে থাকতে পারবো না। ওদের কথাই চলতে হবে। আর ওরা এমন কোনো খারাপ কাজ নেই যেটা ওরা করে না। আর ইমরান হলো তাদের শত্রু। ইমরান চায় দেশের মধ্যে শান্তি বজায় থাকবে, আর এই জন্যই জনগণ তাকে এতটা পছন্দ করে। কিন্তু প্রশাসনের কাছে ইমরান ভালো না, কারণ প্রশাসনকে ওই ডেভিড আর রনি কিনে ফেলেছে। সেই জন্যই টিভি রিপোর্টারদের দিয়ে অনেক খারাপ ধরনের রিপোর্ট তৈরি করেছে। ইমরান হলো ভয়ঙ্কর মাফিয়া কিং। তার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে, আমি এতটুকুই জানি। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, ইমরান যদি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়, তাহলে সে কেন এত তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছে না? তাহলে তো এগুলো শেষ হয়ে যায়, তাই না? হয়তো তার কোনো প্ল্যান আছে, সেই প্ল্যান মতো কাজ করেছে। আর আমি তো এত কিছু জানি না, আমি শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করি। আচ্ছা, জুতাটা কি ঠিক আছে? জি ম্যাডাম, আপনার জুতো ঠিক হয়ে গেছে, এবার পড়তে পারেন। আশা করি আর ছিঁড়বে না। তখন সুস্মিতা তার ব্যাগ থেকে টাকা বের করে, আর টাকা বের করার পরে ইমরানকে টাকা দিয়ে সে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। আর ইমরান তার হাঁটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাকে এখনই গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি। কিন্তু ইমরান এখনই সব কিছু বলবে না। আর এদিকে ইমরান আবারও সিসি ক্যামেরাটা ভালোভাবে দেখতে লাগলো। আর এটার মধ্যে দেখলো যে কিছু লোক একটা গোডাউনের ভেতরে নিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা সেদিকে কোনো খেয়াল করছে না। ওরা হয়তো অনেক কিছুই জানে। আর তখনই ওই রাগী মেয়েটা বের হলো ভার্সিটি থেকে। আর ভার্সিটি থেকে বের হওয়ার পরে গেটের কাছে ইমরানকে বসে থাকতে দেখে ওই মেয়েটা এসে ইমরানকে একটা থাপ্পড় মারে। আর থাপ্পড় মারার পরে মেয়েটার রাগী কণ্ঠে ইমরানকে বলতে লাগলো, কী রে ফকিরে বাচ্চা, তুই ভার্সিটিতে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই কালকে থেকে এখানে আসবি না, বুঝতে পারছিস? যদি তোকে কালকে থেকে এখানে বসতে দেখছি, তাহলে তোর খবর আছে। এইসব ফকির মিসকিন আমার ভার্সিটির এখানে আসবে না। ম্যাডাম, আপনি আমার সঙ্গে এরকম কথা কেন বলছেন? আমি তো শুধুমাত্র এখানে জুতা সেলাই করি, আর কিছুই করি না। আপনাদের জুতা ছেঁড়া থাকলে সেগুলো আমি সেলাই করি, আর এটা দিয়ে তো আমার সংসার চালাই। আপনি আমার পেটে লাথি মারবেন না ম্যাডাম। আমাকে এখানে কাজ করতে দিন। এখানে কাজ না করলে আমি কোথায় যাব? আমি তো ঢাকায় নতুন এসেছি। আমাকে প্লিজ মারবেন না। আমি অনেক অসহায়, আমাকে দয়া করুন। তোকে কিন্তু আমার সন্দেহ লাগছে, কারণ এর আগে তোকে এখানে দেখিনি। সেজন্য তোকে এখানে অনুমতি দেওয়াটা আমার ভুল হবে কি না সেটাও চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, তুই কালকে থেকে এখানেই বসবি, কিন্তু কোনো প্রকার যদি তোকে আমি চালাকি করতে দেখছি, তাহলে তোর খবর আছে, তোকে মেরে ফেলবো আমি। খবর আছে বলে দিলাম। তারপরে নীলা চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে ইমরান যথারীতি সে আরও কিছুক্ষণ সময় থাকলো। আর থাকার পরে ভার্সিটি শেষ করার পরে সকল ছাত্রছাত্রী বের হয়ে গেল। আর বের হওয়ার পরে ইমরান বিকেলবেলা তার হাতে থাকা সেই বাক্সটা নিয়ে হাঁটতে লাগলো রাস্তার কিনার ধরে হাঁটার সময় একটা গাড়ি জোরে তার পাশ দিয়ে চলে গেল। আর বুঝতে পারলো এটা কার গাড়ি। এটা হলো রনির গাড়ি।
রাস্তা দিয়ে গেলে সকল লোক সাইড হয়ে যায়, এমনকি রাস্তায় কোনো প্রকার যানবাহন চলাচল করে না। আর হঠাৎ করেই কিছু দূর যাওয়ার পরে রনির গাড়িটা থেমে পড়ল। আর থেমে পড়ার পরে গাড়িটা আবার পিছনে আসতে লাগলো। এটা দেখার পরে ইমরান মনে মনে বলল, রনি যদি ধরে ফেলে তাহলে কিন্তু তার প্ল্যানটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। বলতে না বলতেই রনির গাড়িটা তার সামনে দাঁড়ালো। আর দাঁড়ানোর পরে রনি গাড়ি থেকে নামানোর পরে সে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে, তোকে তো আমি এই ভার্সিটি এলাকায় আগে কখনো দেখিনি। হঠাৎ করে কোথা থেকে উদয় হলেই? তোর পরিচয় কি? পরিচয় দে, না হলে কিন্তু সরাসরি গুলি করে দেব। ভাই, আমাকে মারবেন না। আমি 2 দিন আগে গ্রাম থেকে ঢাকা এসেছি, আর শুনেছি এখানে নাকি অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। আর সেজন্য আমি ভাবলাম যে এখানে আমার এই ছোট ব্যবসাটা অনেক ভালো হবে, সেজন্য আর কি আমি এখানে এসেছি। এখন থেকে রোজ আমি ভার্সিটির সামনে জুতো সেলাই করব, সকাল থেকে বিকেল পর্যন্ত। এটাই আমার কাজ। আমি অনেক অসহায়, সেজন্য এসেছি। আমাকে মারবেন না প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে। আর শোন, তোকে একটা কাজ দিচ্ছি। এই ভার্সিটির মধ্যে যদি এই সন্দেহভাজন কাউকে দেখিস, মানে ছাত্রছাত্রী ছাড়া বা যে কোনো ছদ্মবেশে যদি এখানে কেউ আসে, তাহলে সরাসরি আমাকে এই নাম্বারে জানাবি। নাম্বারটা রেখে দে, তোর কোনো কাজে আসবে। বুঝতে পেরেছিস? যে করেই হোক ইমরানকে খুঁজে বের করতে হবে। ওকে খুঁজে বের করতে না পারলে আমার সমস্যা হয়ে যাবে। এবার চল। তখনই রনি তার ড্রাইভারকে বলল গাড়িটা চালানোর জন্য। আর এদিকে ইমরান মুচকি মুচকি হাসতে লাগলো, কারণ রনি যে এতটা বোকা এটা ইমরান আগে কখনোই ভাবেনি। কারণ ইমরানকে সামনে দেখেও সে কোনো কিছু চিনতে পারলো না। তার ছদ্মবেশটা অনেক ভালোই হয়েছে, আর অভিনয়টাও সে দারুণ করে। ইমরান হাঁটতে হাঁটতে সে তার আস্তানায় চলে আসে। আস্তানায় আসার পরে সে ড্রেস চেঞ্জ করে সে খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পরে সে ল্যাপটপটা নিয়ে বসে পড়লো। আর ল্যাপটপ নিয়ে বসে পড়ার পরে সিসি ক্যামেরাটা ভালোভাবে চেকিং করতে লাগলো। আর কোথায় রাখা রয়েছে সেই বাক্সগুলো, সেগুলো ভার্সিটিতে গিয়ে জানতে হবে। আজকে রাতেই ভার্সিটিতে যাওয়া লাগবে না, না হলে কালকে এগুলো নাও থাকতে পারে। আর এই জন্যে ইমরান প্রস্তুতি নিতে থাকে। আর তখনই সাকিব চলে আসলো। আর সাকিব আসার পরে সে ইমরানকে বলতে লাগলো, ভাই, আমরা তথ্য পেয়েছি যে রনি এবং তার বস ডেভিড, তারা দুজনে মিলে পুরো পেশানটাকে কিনে ফেলেছে। পূর্ব প্রশাসন এবং আপনার বিরুদ্ধে যে কোনো প্রমাণ পেলে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেবে। এখন ভাই কি করব সেটাই তো বুঝতে পারছি না। আপনি এখন আমাদের কোনো কিছু করতে না বলেছেন। আপনার কথা ছাড়া ভাই এভাবে চলতে থাকলে তো আমাদের অনেকটা সমস্যায় পড়ে যাব। আমাদের ছেলেদেরকে ওরা মেরে ফেলেছে। আমাদের 2টা জায়গায় মোট 80 জন ছেলে ছিল, ওদেরকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে। 10 জন মারা গেছে, বাকিরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রনির লোকেরা অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। সাকিব, এখনো আমার মোক্ষম সময় আসেনি। আমি চাই যে ডেভিড আগে বাংলাদেশে ফিরবে, তারপরে আমি কোনো কিছু করব। ডেভিড না ফেরা পর্যন্ত আমি কোনো কিছু করতে গেলে ওরা দেশ থেকে চলে যাবে, তখন আরও অন্য একটা সমস্যা হয়ে যাবে। বিদেশে যাওয়ার পর ওদেরকে আমি শেষ করতে পারবো, কিন্তু আমি চাই না যে আমাদের দেশে এরকম অবস্থা অন্য দেশ জানুক, তাহলে ওরা আমাদের দেশকে আক্রমণ করতে পারে। বুঝতে পেরেছিস? সেটা হলো ইন্টারন্যাশনাল খেলা, বুঝে শুনে কাজ করতে হবে। কিন্তু ভাই, আমাদের লোকেরা যে মারা যাচ্ছে, আমাদের লোকেদের যেখানে পাচ্ছি ওরা মেরে ফেলেছে। এভাবে চললে তো আমরা পুরো একা হয়ে যাব। তখন কি হবে? আর ওরা অনেক মুমূর্ষু অবস্থায় আছে। আপনি যদি একবার দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন। আচ্ছা, এই যে এই নাম্বারটা ট্র্যাক করতো, তাড়াতাড়ি এই নাম্বারটা এখন কোথায় আছে এটা তাড়াতাড়ি জানার চেষ্টা কর। ইমরান এটা বলার পরে সে সোফার মধ্যে বসে চা খেতে লাগলো। আর তখনই ওদিকে রাকিব দৌড়ে চলে আসলো। আর রাকিব দৌড়ে আসার পরে ইমরানের কাছে এসে থামলো। আর ইমরানের কাছে এসে বলতে লাগলো, ভাই, একটা তথ্য পেয়েছি। আমরা রনির প্রায় 4-5টা জায়গা ঠিকানা পেয়েছি। ওখানে তাদেরকে ছোট ছোট আস্তানা রয়েছে। ওখানে যদি আমরা যেতে পারি তাহলে আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণে অস্ত্রগুলো পেতে পারি। ওদের একজনকে আমি ধরেছিলাম, আর সেই আমাকে ঠিকানাগুলো, আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। গাড়িতে আসে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। 1 ঘন্টার আগে ঘুম ভাঙবে না। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম আমি। আর শোন, ঠিকানাগুলো কোথায় কোথায় দিয়েছে এগুলো তাড়াতাড়ি নোট কর, আর নোট করে সাকিবকে দে। আর সাকিব, এই ঠিকানা অনুযায়ী তুই ম্যাপটা ভালোভাবে দেখ,
আর ম্যাপটা দেখার পরে আমাকে পাঠিয়ে দে। এগুলো আমি আজকে ভার্সিটিতে যাব। ভার্সিটিতেও একটা কাজ আছে, বুঝতে পেরেছিস? আর আমার সঙ্গে রাকিব তুই যাবি। আর সাকিব, তোকে আমি যে কাজগুলো দিয়েছি তুই সেগুলো করবি। আর নাম্বারটা তাড়াতাড়ি ট্র্যাক করার চেষ্টা কর। ইমরান রাত 10টার দিকে তার আস্তানা থেকে রেডি হয়ে বের হলো। আর বের হওয়ার পরে গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে সে ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে চলে আসার পরে এখান থেকে প্রবেশ করাটা ভুল হবে, আর সেই জন্য ভার্সিটির পেছন থেকে চলে আসলো। আর পেছন দিকে গাড়িটা রেখে সে দেয়াল টপকে ভার্সিটিতে প্রবেশ করে। তার সঙ্গে রাকিব রয়েছে। আর ভার্সিটিতে প্রবেশ করতেই দেখতে পেল যে ভার্সিটির সমস্ত জায়গা অন্ধকার। আর ইমরান সামনে থেকে কিছুটা আওয়াজ শুনতে পেল, আর সেই আওয়াজটা পেয়েই সেদিকে যেতে লাগলো। রাকিব অনেকটা ভয়ে ভয়ে আছে, কিন্তু রাকিব ভাই ইমরানকে বলতে পারছে না, কারণ ইমরানকে বললে ইমরান সে অলরেডি থাপ্পড় মারবে। একটা ইমরান সামনের দিকে আগাতে থাকে, আর আগাতে আগাতে সে একটা গোপন দরজার সামনে চলে আসে। দরজাটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো, এটার ভেতর কেউ আছে হয়তো। আর তখন দেখতে পারলো ওখানে সেই সকালের মেয়েটার নাম নীলা। আর নীলাকে এখানে দেখে ইমরান কিছুটা অবাক হয়ে গেল, কারণ নীলা এখানে হঠাৎ করে কীভাবে আসবে? আর নীলার এত রাতেই ভার্সিটিতে কি থাকতে পারে? আর হঠাৎ করেই নীলা সেই রুম থেকে বের হচ্ছে। আর তখন ইমরান আর রাকিব দুজনেই লুকিয়ে পড়ল। আর লুকিয়ে পড়ে নীলা হাতে থেকে একটা বক্স নিয়ে সে ছাদে উঠতে লাগলো। আর ইমরান আর রাকিব তার পেছনে পেছনে ছাদে উঠতে লাগলো। ইমরান ছাদে ওঠার পরেই দেখতে পারলো নীলা প্রিন্সিপালের কুলের মধ্যে বসে আছে। নীলা আর প্রিন্সিপাল নীলার এমন এমন জায়গায় হাত দিচ্ছে আর ড্রিঙ্কস করছে, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ইমরান এগুলো ভিডিও করতে লাগলো। আর ভিডিও করতে করতে সে আবারও দেখতে পারলো যে নীলা একটা অন্য ছেলের সঙ্গে সাইডে চলে গেল। আর হয়তো সেখানে কোনো একটা রুম আছে। আর প্রায় 1 ঘন্টা ধরে রুম থেকে বের হলো নীলার শরীরে তেমন একটা জামা কাপড় নিয়ে বললেই চলে। আর ওখানে প্রিন্সিপাল আরেকটা ছেলে দুজনে মিলে নীলার সঙ্গে অসভ্যতাম করছে। নীলাও সেদিকে মন দিচ্ছে। নীলার নিজেও ড্রিঙ্কস করছে। আর তখনই হেলিকপ্টারের শব্দ ভেসে আসলো। আর সেই হেলিকপ্টারের মধ্যে থেকে কিছুক্ষণের মধ্যেই রনি সেখানে প্রবেশ করলো। আর রনি সেখানে প্রবেশ করতেই নীলার দিকে তাকালো। নীলার দিকে তাকানোর পরে নীলা তখন রনিকে বলতে লাগলো, ভাই, আমি তো নতুন মানুষটাকে আমার করে ফেলেছি। ও আমাকে পুরো অবস্থায় শেষ করে দিয়েছে। ও আমাদের কাজটা নিতে রাজি হয়েছে, তবে বিনিময়ে আমি আমার নিজেকে দিয়েছি। এটাই তো চাই নীলা তোমার কাছ থেকে। তুমি আমার ক্লায়েন্টগুলোকে এভাবে খুশি করবে, আর আমার ব্যবসাটাও ভালো হবে। তোমার জন্য বড় একটা অ্যামাউন্টের ব্যবস্থা করে রেখেছি। আর হ্যাঁ, এখন জরুরি কথায় আসি। সবাই বসুন। আর এই, তোরা কে আছিস চারদিক থেকে ঘিরে রাখ, কেউ হয়তো আসতে পারে। আর তখন হেলিকপ্টার থেকে আরও কয়েকজন নেমে আসলো দড়ি দিয়ে উপর থেকে যেভাবে নামলো। আর সেই সময় ইমরান কিছুটা লুকিয়ে পড়ে। আর তখনই চারিদিক থেকে সবাই দাঁড়িয়ে পড়লো। আর ইমরান আবার উঠে পড়লো। আর উঠে পড়ার পরে সেগুলো ভিডিও করতে লাগলো। আর তখন রনি আলোচনা করতে লাগলো। তখন প্রিন্সিপাল বলতে লাগলো, রনি, আমি কিন্তু অনেক বেশি টেনশনে আছি, কারণ ইমরানের লোকজন কখন কি করে বসে সেটা কোনো ঠিক নেই। কারণ অলরেডি ইমরানের আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। ইমরান যে আমাদের কোনো কিছু করবে না, এটা কিন্তু অনেক ভুল। বসের সঙ্গে আমার কথা হয়েছে। বস আগামীকালকে দেশে ফিরবে। আর বস দেশে ফিরলেই আমরা বঙ্গবাজার এবং ঢাকার বিভিন্ন জায়গায় বম ব্লাস্ট করব। আর এই বম ব্লাস্ট করতে সাহায্য করবে আমাদের নীলা। নীলা, তুমি কি পারবে এই জায়গায় বমগুলো রেখে আসার জন্য? তোমাকে কেউ সন্দেহ করবে না, কারণ তুমি ভার্সিটিতে পড়ো। ভাই, আপনি এটা কি বলছেন? আমি পারবো না মানে? আমি সব কিছুই পারবো। তা এখনই আমার সঙ্গে যাবেন নাকি রুমের মধ্যে? আর ভাই, আমাকে কিন্তু এই মাসে 1 কোটি টাকা দিতে হবে, আমার প্রয়োজন। হ্যাঁ, আগে আমি মিটিংটা শেষ করে তারপরে আমি তোমার সঙ্গে যাচ্ছি। আর প্রিন্সিপাল, এই নীলা তো অনেক বেশি খাসা মাল। এটা হলো আমার সোনার হরিণ, বুঝতে পারছেন? ওকে দিয়ে আমি সমস্ত কাজ করাতে পারি, আমরা সবাই ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেটা তো আর বলাই লাগে না। আচ্ছা, এখন আমাদের নেক্সট প্ল্যান কি সেটা বলুন। আর এভাবে ভার্সিটিতে ট্রাক নিয়ে ঢুকবেন না, কারণ কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না। আমার মনে হচ্ছে ইমরান কোনো না কোনোভাবে
আমাদের সব কিছু খেয়াল রাখছে যেভাবেই হোক, কারণ ও একদিন তৈরি হয়নি। ও পুরো আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব আছে, কিন্তু সে এমনভাবে থাকার চেষ্টা করে যেন কেউ কোনোভাবে বোঝার চেষ্টাই করে না। কিন্তু সে ভেতরে ভেতরে কতটা যে ভয়ঙ্কর সেটা আমি খুব ভালোভাবে জানি, আপনিও জানেন। হ্যাঁ, সেটাই তো কথা। ইমরান যে কোনো সাধারণ ছেলে নয়, এটা আমি খুব ভালোভাবেই জানি। আর সেটার জন্যই তো আমার অনেক ভয়। আর সেই জন্যই আমি কালকে ডেভিড বসকে আসতে বলেছি। ডেভিড বস আসলেই আমরা শহীদ মিনার এবং বঙ্গবাজারে দুইটা জায়গায় কালকে ব্লাস্ট করব। আর পরবর্তী সময় আমরা বসুন্ধরা শপিং মলে এই জায়গাটা পুরোটা উড়িয়ে দেব। তাহলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। আর এই সুযোগে আমরা আমাদের ক্ষমতা হাতিয়ে নিতে পারবো। সরকার আমাদের কোনো কিছু করতে পারবে না। সরকার জনগণকে কোনোভাবেই জবাব দিতে পারবে না যে কারা করেছে এসব, আর কোনো ব্যবস্থা নিতে পারবে না। আর এইদিকে সুযোগ আমরা সব কিছুতেই করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আর যে বক্সগুলো আমার কাছে দিয়েছেন এগুলো আমি ছাত্রদের মাঝে দিয়ে দিয়েছি। আমাদের যত ছেলেপেলে আছে সবার কাছে দিয়ে দিয়েছি, আর সকলকেই সাপ্লাই করে দিয়েছি। নতুন একটা মেয়ে পেলে ভালো হতো। আমার কাছে একটা তথ্য আছে, কমিশনারের একটা মেয়ে আছে। সেই মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করে। এই মেয়েটাকে খেয়ে পাচার করে দিতে পারলে আমাদের আরেকটা লাভ হয়ে যাবে, আর ডেভিড বস অনেক খুশি হবে। ইমরান সুস্মিতার কথা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারলো না। ইমরান কোমর থেকে পিস্তলটা বের করে রনির গায়ে গুলি করলো, আর রনির গায়ে গুলি করার মাত্রই রনির নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে রনি তার পিস্তল দিয়ে ইমরানের থেকে গুলি করতে লাগলো। আর এদিকে ইমরান তার কোমর থেকে আরেকটা পিস্তল বের করে দুইটা পিস্তল দিয়ে দুই হাতে ওদেরকে গুলি করতে লাগলো। ওরা কোনোভাবেই ইমরানের সাথে পারছে না, একে একে সবাই মারা যাচ্ছে। আর এদিকে নীলা আর প্রিন্সিপাল ওরা দুজনেই পালিয়ে যেতে চাইলো। আর ইমরান রাকিবকে বলল তাড়াতাড়ি করে ধরার জন্য। আর এদিকে রনির কাছে আসার পরে রনির পিছনে একটা লাথি মারলো। আর লাথি মারার পরে রনি কিছুটা সামনে গিয়ে পড়ল। আর সামনে পড়ার পরেই রনির উপর চেয়ার রেখে সেখানে বসে পড়ল। আর এদিকে রাকিব প্রিন্সিপালকে ধরতে পারল না, কিন্তু নীলাকে ধরে ফেলেছে। নীলা ইমরানকে দেখেই হাঁ করে তাকিয়ে আছে। আর তখন সে বলতে লাগলো, তুই সেই ভার্সিটির মুচি না? হ্যাঁ, তুই তো সেই গরিব ভিখারি মুচি। তার মানে তুই সেই ইমরান। আর কথা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তোকে যদি আমি চিনতে পারতাম সেখানেই আমি তোকে শেষ করে দিতাম। এ পর্যন্ত তোর আশা লাগতো না। এত কষ্ট করে কেন এত কথা বলছেন ম্যাডাম? আমি তো আপনার সঙ্গে দেখা করার জন্যই এসেছি, আর আপনি এত নোংরা নোংরা কথা বলতে পারেন এটা তো আমার জানা ছিল না। আমার যা ইচ্ছা আমি তাই করব। এটা কি তোর কাছে শুনে করতে হবে আমাকে? এখনও ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তুই অনেক বিপদে পড়বি। তুই নিজেও জানিস না তুই কাকে নিয়ে খেলা করছিস। তুই আগুন নিয়ে খেলছিস। এটার মধ্যে তুই নিঃস্ব হয়ে যাবি, তোর কোনো কিছুই থাকবে না। একটা 6 ফুটের মানুষকে ছোট্ট একটা 1 ইঞ্চির বুলেট পুরো ছুঁয়ে দিতে পারে, আর আমি নিজে তো একটা 6 ফুটের একটা বুলেট। তো এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তোর আর আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। এখন তুই তোর নিজেকে নিয়ে ভাব, তুই কি অন্যায় করেছিস সেটা নিয়ে চিন্তা কর। তখনই নীলাকে ইমরান মারতে লাগলো। ইমরান মারতে মারতে পুরো আধমরা করে ফেললো। আর তখন নীলা সহ্য করতে না পেরে ইমরানের কাছে মাফ চাইলো, কিন্তু ইমরান তাকে চেয়ারে বসালো। আর চেয়ারে বসানোর পরে ইমরান সামনে দাঁড়িয়ে দুজনকে জিজ্ঞাসা করলো, আমি এখন তোদেরকে ভালোভাবে বলছি যে সত্যি করে বল যে তোদের বস ডেভিড বাংলাদেশের কোথায় আসছে, সে কোথায় থাকবে, এটা সত্যি সত্যি বলে দে। আর তোদের কোথায় কোথায় আস্তানা রয়েছে সেটা আমাকে বল। সব কিছু বলে দিতে পারলে ভালো, আর যদি না বলিস তাহলে তো কি করবো এটা বুঝতে পারছিস। আমার জীবন চলে গেলেও আমি এটা কখনোই বলবো না। তুই আমাকে যা খুশি তাই করতে পারিস, আমি আমার নিজের জীবন দিয়ে দেব, তবু আমি এটা বলতে পারবো না। তখনই ইমরান তার পকেট থেকে একটা গ্লাস বের করলো। আর গ্লাস বের করার পরে রনির হাতের আঙুলের নখগুলো তুলে ফেললো। আর নখ তুলে ফেলার পরেই রনি চিৎকার দিয়ে উঠল, কিন্তু মুখের মধ্যে কাগজ পুড়ে দিল রাকিব। আর তখন রনি তার প্রাণপণ দিয়ে চেষ্টা করছে নিজেকে ছড়ানোর জন্য,
কিন্তু ছাড়াতে পারছে না। তখন রনি সহ্য করতে না পেরে নিজেকে বাঁচানোর জন্য বলছে, আর তখন মুখ থেকে কাগজ বের করা হলো। কাগজ বের করার পরে রনি বলতে থাকে, আমাকে এত কষ্ট দিস না, আমি এগুলো আর নিতে পারছি না। আমি সব কিছুই তোকে বলে দিচ্ছি, প্লিজ আমাকে আর মারিস না। আমাদের ঢাকায় 3টা জায়গায় আস্তানা রয়েছে, 2টা তো তুই জেনে গেছিস, আর একটা হলো গাজীপুরের জঙ্গলের ভেতরে। এই ঠিকানায় আর সারা দেশ আমাদের মোট 10 জন এজেন্ট রয়েছে। ওই 10 জন এজেন্টের মাধ্যমে আমরা সমস্ত কাজ করে থাকি। ড্রাগস ইন্ডিয়া থেকে আসার পর ওইগুলো ওই 10 জনের কাছে পৌঁছে যায়। তারপর ওই 10 জনের কাছ থেকে সব ভার্সিটিতে দেওয়া হয়, আর সব ভার্সিটি থেকে প্রতি সপ্তাহে একটা করে মেয়েকে কিডন্যাপ করা হয়। 10 জায়গা থেকে কিডন্যাপ করে ওই 10টা মেয়েকে আমরা প্রতি মাসের 1 তারিখে বর্ডার পার করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেই, আর সেখানে আমাদের বস ডেভিড রিসিভ করে। এগুলো বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। আমাদের কাজগুলো হলো এটা, আর কোনো কিছু জানি না। আমি আর কাউকে ডেভিড গাজীপুরের ওই জঙ্গলে আসবে, আর প্রিন্সিপাল হয়তো সেখানে গিয়েছে। এছাড়া আমি আর কোনো কিছুই জানি না। আমার একটা বিষয় অনেক খারাপ লাগছে, মানে তোর মতো একটা মেয়ে তুই কি করে এত খারাপ কাজ করতে পারিস? তোর জন্য পুরো গোটা বাঙালি মেয়েদের অপমান, মানুষ এতটা খারাপ হতে পারে? নিজের ইজ্জতটা পর্যন্ত এদের কাছে বিক্রি করে দিলি, তাও আবার নিজেই ডেকে নিচ্ছিস ওদেরকে। ছি, এটা আমার বলতেও কিনা হচ্ছে। তুই এতটা নিচ, তোর জন্য কতগুলো সাধারণ মেয়ের জীবন চলে গেছে, সেটা তুই একবারও ভেবে দেখেছিস? আমি টাকার জন্য এসব করছি, তাই আমার কাছে টাকার মূল্যটা অনেক বেশি। আমার কাছে এসব মেয়েদের কোনো মূল্য নেই। আমি আমার নিজের সব কিছু দিয়ে হলেও টাকা কামাতে চাই, আর সেটাই আমি করছি, কিন্তু তোর জন্য কোনো কিছুই সম্ভব না। আল্লাহ তাআলা তোকে এত সুন্দর চেহারা দিয়েছে, আর এত সুন্দর চেহারা দেওয়ার ফলে তুই এসব অপকর্মগুলো করেছিস। এখন কোথায় কি করবি? এখন তো সোজা উপরে যাবি। এখনো তোর একটু খারাপ লাগছে না? সত্যি আসলে কি বলবো, এটা বলার ভাষা হারিয়ে ফেলছি। তখনই ওদের দুজনকে ইমরান গুলি করে দিল, আর গুলি করার পরে ছাদ থেকে ফেলে দিল। আর ছাদ থেকে ফেলে দেওয়ার পরে বাক্সগুলো সেখানেই পুড়িয়ে দিল। আর পুড়িয়ে দেওয়ার পরে সেখানে থেকে লাশগুলোকে নিয়ে চলে আসলো, আর লাশগুলোকে গুম করে দেওয়া হলো নদীর পাড়ে। তারপর রাকিব গাড়ি চালাতে থাকে, আর গাড়ি চালাতে চালাতে সেই আস্তানা মতো চলে আসে। আর রনির সকল আস্তানাগুলো ধ্বংস করে দেওয়া হয়, একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। আর ওদের যত লোক আছে সবাইকে মেরে ফেলা হয়, যার দিকে পুরো তাণ্ডব চলছে। সবাই বলছে ইমরান ফিরে এসেছে, কিন্তু আবার এদিকে প্রশাসন ইমরানকে খুঁজে বেড়াচ্ছে, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য এদিকে ইমরান কোনো প্রকার খেয়াল করছে না। ইমরান হেলিকপ্টার করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর যাওয়ার পরে সকল জায়গা ধ্বংস করে দিচ্ছে। আর এভাবেই পার হয়ে গেল সারাটা রাত। পরদিন সকালবেলা ইমরান ছদ্মবেশ থেকে বের হলো। বাসা থেকে সারা রাত অনেক পরিশ্রম করা হয়েছে, তাই একটু কফি খাওয়া দরকার। আর ইমরান ছদ্মবেশে সে মুচির মতো করেই বের হলো। কি ব্যাপার ইমরান সাহেব, আপনি কি মনে করেছেন আমি আপনাকে চিনতে পারবো না? আমি তো আপনাকে কালকেই চিনে ফেলেছি, কারণ কালকে আপনার এই ছদ্মবেশে এই লাগানো দাড়িটা খুলে গিয়েছিল। এটা আপনি অনেক কৌশলে লাগিয়ে নিয়েছিলেন আবার, তাই না? সুস্মিতা, প্লিজ তুমি এমন কিছু করো না যেন আমাকে সবাই চিনতে পারে। এমনিতেই তোমার বাবা আমার পিছনে পড়ে আছে। তোমার বাবাকে আমি শুধুমাত্র কোনো কিছু করছি না, শুধুমাত্র তোমার জন্য, না হলে এতদিনে শেষ করে দিতাম। কেন? আমার বাবাকে কেন আপনি শেষ করতেন? আমার বাবা তো কোনো অন্যায় করেনি। আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আর আমার বাবা আপনাকে ধরার চেষ্টা করছে। তো এখানে আমি কি বলতে পারি? আর এইভাবে কিন্তু আসলেই অনেক দারুণ লাগছে। তুমি একটু সাবধানে চলাফেরা করো, কারণ তোমার উপর অ্যাটাক আসতে পারে, বুঝতে পেরেছো? আর কোনো কিছু হলে আমাকে কল দিবে। আমার নাম্বার তোমার কাছে অবশ্যই থাকার কথা। পরে দেখা যাবে। আর এখন তো আপনি আমার সাথে আছেন না, এখন আমার কোনো কিছু হবে না, এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, কারণ আপনার সাথে থাকলে আমি একদমই সেফ থাকতে পারি। আচ্ছা চলুন পার্ক থেকে ঘুরে আসি। সুস্মিতা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার সঙ্গে এখন পার্কে ঘুরতে যাব? তুমি কি কালকের ঘটনা একটু হলেও শোনোনি? কালকে রনি আর নীলাকে মেরে ফেলা হয়েছে,
আর প্রিন্সিপালকে খোঁজা হচ্ছে। সারা দেশে কি হতে চলেছে সেটা তুমি বুঝতে পারছো? আজকে আমার অনেক কাজ আছে শপিং মলে এবং শহীদ মিনারে। ওরা বুম ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছে। প্লিজ তুমি এখন বাসায় চলে যাও। আমি আপনার জীবনের গল্পটা শুনতে চাই। আপনি কি করে মাফিয়া কিং হয়ে গেলেন, আমি এটা শুনতে চাই প্লিজ। আজকে তো আপনাকে আমার সঙ্গে যেতে হবে, না হলে কিন্তু আমি রাস্তার মধ্যে চিৎকার দিব, আর তখন আপনাকে সবাই গণধোলাই দিবে। কেমন হবে সেটা বলেন তো? আরে কি যন্ত্রণা, তুমি কেন বুঝতে পারছো না? আমার হাতে একদমই সময় নেই। তোমাকে সময় দেওয়ার জন্য তুমি বাসায় চলে যাও। আরও অনেক সময় পড়ে আছে তো তোমাকে সময় দেওয়ার জন্য। কিন্তু সুস্মিতা কোনো প্রকার কোনো কথা শুনল না। সুস্মিতা ইমরানের হাত টানতে টানতে সেখানে পার্কে নিয়ে গেল আর হাতে থাকা বাক্সটা ফেলে দিল। সুস্মিতা নিজেই ইমরানের গায়ে কম দামি একটা পোশাক দেখতে বড়ই বাজে লাগছে, আর সেজন্য পার্কের সবাই ইমরানের দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো বলছে, এত খ্যাত একটা ছেলের সঙ্গে এই বোরখা পরা মেয়েটা কী করে, এটাই বলছে। আর এটা ইমরান বুঝতে পেরেছে। আর তখনই সুস্মিতা ইমরানকে বলতে লাগলো বাদাম নিয়ে আসার জন্যে। আর ইমরান কোনো উপায় না পেয়ে সুস্মিতার কথার বাদাম কিনতে গেল কিছুটা দূরে। আমার মনে হচ্ছে ওর মনে এমন কোনো কিছু আছে যার জন্য সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। সে কি কারণে এখানে আসলো? কারণ সে যদি খারাপ হতো তাহলে সেদিন রাতে আমাকে একা পেয়ে অনেক কিছুই করতে পারতো, কিন্তু সে আমাকে কোনো প্রকার কোনো ক্ষতি করেনি, এমনকি আমার দিকে কখনো খারাপভাবে তাকায়ও নি। তবে আমি এটা বুঝতে পেরেছি যে সে আমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে, কিন্তু তার নিজের অবস্থানের কথা চিন্তা করে সে আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চাইছে। কিন্তু আমিও কি করব? আমিও যে তার প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আর তার এমন অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই ইমরান বাদাম কিনে সুস্মিতার সামনে চলে আসলো। আর সুস্মিতাকে বাদাম দেওয়ার পরে সে সুস্মিতার পাশে বসে পড়ল। আর সুস্মিতার পাশে বসে পড়ে সে চুপচাপ আছে। সুস্মিতাও চুপচাপ রয়েছে, সে কোনো কথাও বলছে না। আর এভাবে প্রায় অনেকক্ষণ চলার পরে সুস্মিতা নিজেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আমাকে কোনো কিছু বলছো না কেন? তোমাকে যে কারণে এখানে এনেছি আর তুমি এখন চুপ করে আছো কেন? আমাকে সবকিছু বলো প্রথম থেকে প্লিজ। ইমরান সুস্মিতার মুখ থেকে তুমি ডাক শোনার পরে কিছুটা অবাক হয়ে গেল। মেয়েটা হয়তো ভুলে ডেকে ফেলেছে, কিন্তু তার মুখ থেকে তুমি ডাক অন্তত মায়াবী লাগছে। ইচ্ছা করছে এভাবেই যদি সে সারা জীবনটা শুনতে পারত। আর কিছুক্ষণ চুপ থাকার পরে ইমরান বলতে লাগলো, আসলে আমি ছিলাম আর্মি কমান্ডো। আমার ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমি যেন এই দেশ থেকে জঙ্গিবাদকে উচ্ছেদ করতে পারি, কিন্তু এটা করতে গিয়ে আমি আমার নিজের পরিবারকে হারিয়ে ফেলি। এই সেই ডেভিড যে কিনা আমার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। আর পুরো পরিবারকে হত্যা করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবে হোক আমি তাদেরকে অন্য উপায়ে ধ্বংস করে দেব। আমার পরিবারে আমার মা বাবা, ছোট একটা বোন নিয়ে আমার পরিবার ছিল, কিন্তু ওরা সবাই আমার পরিবারটাকে পুরো শেষ করে দিয়েছে। আমার সঙ্গে যাদেরকে দেখেছো ওরা কিন্তু আসলে কেউ মাফিয়া নয়, ওরা আমার এই টিমের কাজ করতো। ওরাও কমান্ডো, আমিও ছিলাম কমান্ডোদের মধ্যে হেড। সাকিব, রাকিব, সানি ওরা সবাই আর্মি অফিসার ছিল, আর ওরাও আমার সঙ্গে জয়েন করেছে। ওরা ওদের পরিবারকে হারিয়ে ফেলেছে শুধুমাত্র এই জঙ্গিবাদদের বিরুদ্ধে কথা বলার জন্য, ওদেরকে শেষ করার জন্য। তারপর সিদ্ধান্ত নিলাম আমরা এটা ছেড়ে দেব। চাকরি আর সেনাবাহিনীতে থাকা অবস্থায় কিছু রুলস ছিল যেগুলো আমাদের মেনটেন করতে হতো, আর সেই রুলসগুলোর জন্য আমরা সেখান থেকে চলে আসি রিজাইন দিয়ে। তারপর শুরু হয় এই 100 কোটি টাকা নিয়ে খেলা। আর এই 100 কোটি টাকা নিয়ে খেলতে খেলতে কখন যে মাফিয়ার নামটা চলে আসে সেটা বুঝতে পারিনি। আর এখন আমাকে গ্যাংস্টার ইমরান ভাই বলেই সবাই চেনে। তোমার বাবা কিন্তু আমার ব্যাপারে সব কিছুই জানে। তোমার বাবাকে নতুন করে কোনো কিছু বলতে হবে না, কারণ তোমার বাবা এক সময় আমাকে স্যালুট করতো। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি, কারণ কালকে রাতে আপনার বিষয়ে বাবা আমাকে প্রশ্ন করেছিল যে আমি কি আপনার সঙ্গে যোগাযোগ করি কি না, কিন্তু আমি তো বলেছিলাম যে যোগাযোগ হয়। আপনি আমার খুব ভালো বন্ধু। তখন বলেছিল যে যাই কিছু করব সব কিছু ভেবে চিন্তে করতে, তারপরে যেন করি, কারণ আপনি নাকি একটু সুবিধার নন। আমার এটাও বলেছিল যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি বাবার এইসব কথা শুনে আসলেই বুঝতে পারছিলাম না। তারপর আমার কৌতূহল হলো আপনার ব্যাপারে জানার জন্য। বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা তখন কিছুটা বললেও সবটা আমাকে খুলে বলেননি।
আর তাই আমি আপনার কাছে ছুটে চলে এসেছি। একটা কথা বলি, তোমাকে কথাটা মনোযোগ দিয়ে শুনবে আর এই কথা মতো চলার চেষ্টা করবে। আশা করছি, নাহলে তোমার অনেক বিপদ হতে পারে। তোমার বাবাকে ওরা হয়তো মেরে ফেলবে। তোমার বাবাকে বাঁচাতে হলে তোমার বাবাকে ব্যাংকক পাঠিয়ে দাও যে কোনোভাবে। তোমার বাবা হয়তো যেতে চাইবে না, কারণ উনি আসলে কখনোই যাবে না। ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। যদি তোমার বাবাকে জীবিত দেখতে চাও তাহলে ওনাকে ব্যাংকক পাঠিয়ে দাও। সমস্ত ব্যবস্থা আমি করব। ওখানেও আমার একটা শাখা রয়েছে। বাবা যদি পৃথিবীতে না থাকে তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার জীবনে আমার বাবাই সব। আমার মা ছোটবেলায় মারা গেছে, আর বাবাই আমাকে আদর যত্ন করে মানুষ করেছে। সেই বাবাই যদি না থাকে তাহলে আমি কোনোভাবেই থাকতে পারবো না। আমার বাবাকে যে করে হোক আপনি বাঁচেন প্লিজ, কথা দেন। আমি জানি আপনি পারবেন, আপনাকে পারতে হবে, কারণ আপনার উপর আমি 18 কোটি মানুষ তাকিয়ে আছে। এই বাংলাদেশের মানুষ আপনাকে চায় মনে প্রাণে। দেখো, একটা বাস্তব কথা বলি। আমি আমার কাজে ব্যস্ত থাকবো। আমি হয়তো সবসময় খোঁজ নিতে পারবো না, এমনকি আমি পাহারাও দিতে পারবো না, কারণ আমার সব সময় সাথে সাথে থাকার কোনো এবিলিটি নেই। কারণ আমার সামনে অনেক কাজ করতে হবে। ডেভিড বাংলাদেশে চলে এসেছে অলরেডি। এখন সে কোথায় কোথায় তাণ্ডব শুরু করে সেগুলো আমাকে জানতে হবে। সে অনুযায়ী মোকাবেলা করতে হবে। ওর সঙ্গে একটা ফাইনাল গেম খেলার এখনও বাকি আছে। এগুলোর মধ্যে আমি আলাদা করে তোমাকে নিয়ে টেনশন করব। তা আমাকে নিয়ে দেখছি যে আপনার অনেক চিন্তা হয়। বুঝতে পারলাম না আপনি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন। আমাকে নিয়ে কি আপনি চিন্তা করতে বলেছি আপনাকে যে আপনি আমাকে নিয়ে চিন্তা করুন? আরে আজব তো, আমি কোথায় আপনাকে নিয়ে চিন্তা করলাম? আমি তো আপনাকে নিয়ে কোনো চিন্তা করিনি। আমি শুধুমাত্র এমনিতে বললাম। আর মানুষের বিপদে এগিয়ে আসাটা স্বাভাবিক ব্যাপার। যদি মানুষের বিপদে এগিয়ে আসা আপনার একটা স্বাভাবিক ব্যাপার হয়, তাহলে 18 কোটি মানুষের বিপদে আপনি থাকতে পারেন না কেন? ওদের সাথে গিয়ে গল্প করতে পারেন না কেন? আমার সাথেই কেন এতটা সময় দিচ্ছেন? এত ব্যস্ততার মাঝেও আমার কথাগুলো কেন শুনছেন? উত্তর দিন। কি উত্তর আছে আপনার? কী সব প্রশ্ন করতেছেন আপনি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর এত কথা বলার কি আছে? আমি এখন আসি, আমার হাতে অনেক কাজ আছে। এখানে শুধু শুধু বকবক করে লাভ নেই। এ বলে ইমরান সামনের দিকে হাঁটা দিল। আর ইমরান সামনের দিকে হাঁটা দিতেই এদিকে সুস্মিতা বেশ খানিকটা লজ্জা পেল। আর সুস্মিতার মনে হচ্ছে তাকে এখনই সব কিছু বলে দেওয়া দরকার। আর ইমরান কিছুটা আগাতেই সুস্মিতা কিছুটা লজ্জা পেয়ে ইমরানকে বলতে থাকে, আমি কোনো রাজকন্যা নই, তবে এক রাজ্য ভালোবাসা আছে আমার। যদি আপত্তি না থাকে তাহলে আমার স্বপ্নের রাজকুমার হবেন। যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আপনার প্রেমে পড়ে গেছি। কেন প্রেমে পড়েছি, কেন ভালোবেসেছি এটা বলতে পারবো না, তবে আমি এটা জানি আপনার জন্য আমার ভিতরে কিছু একটা কাজ করে। ইমরান পিছনে ফিরে তাকালো। আর ইমরান পিছনে ফিরে তাকানোর পরেই সুস্মিতা এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর সুস্মিতা জড়িয়ে ধরে এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপরে ইমরান সাকিবকে বলল গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই সাকিব তার জন্য গাড়ি পাঠিয়ে দিল। তারপর সুস্মিতাকে তার বাসার সামনে নামিয়ে দিল। আর বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় কমিশনার সাহেব বিষয়টা ভালোভাবেই লক্ষ্য করলেন। তখন ইমরান গাড়ি ড্রাইভ করতে লাগলো। আর ইমরান তার ইম্পর্টেন্ট একটা কাজে চলে গেল। আর এদিকে সুস্মিতা যখনই রুমে প্রবেশ করতে যাবে তখনই কমিশনার সাহেব তার মেয়েকে কাছে ডাকলেন। আর কাছে ডাকার পরে সুস্মিতা গিয়ে পাশে বসে পড়ল। আর পাশে বসে পড়েই কমিশনার সাহেব তার মেয়েকে বলতে লাগলো, মা, আমি তোর পছন্দের শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তুই এমন কোন কাজ করিস না যেটা সারা জীবন তোর বয়ে বেড়াতে হবে। একটা ভুল সারা জীবন কান্না হয়ে থাকবে। তাই আমি চাই না তুই এমন কোনো ভুল করিস এবং শেষে তুই নিজেই কষ্ট পাস। ইমরান ছেলেটা কিন্তু ভালো নয়। ওর নিজের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তাই সময় থাক তোকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আমি তোর জন্য ভালো একটা ছেলে দেখছি। ছেলেটার লন্ডনের চাকরি করে, অনেক ভালো ছেলে, অনেক উচ্চ বংশের, তোর সঙ্গে ভালো বানাবে। বাবা ছোটবেলা থেকেই মাকে পায়নি, তুমি আমাকে মানুষ করেছো। তুমি যেমন আমার উপর বিশ্বাস ভরসা রেখেছো তেমন আমিও তোমার উপর বিশ্বাস ভরসা রাখি। ইমরান আমার জীবনে একটা অংশ হয়ে গেছে বাবা। আমি যেমন তোমাকে ভালোবাসি, কিন্তু ইমরানকে আমি আমার জীবনের পার্টনার হিসেবে চাই।
তাই আমি চাই না যে তুমি এই ব্যাপারে কোনো অমত করো। তুমি ইমরানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু জানো। ইমরান একজন সেনাবাহিনীর কমান্ডো ছিল। তুমি কি করে বলতে পারো এই কথাটা? পুরো দেশের মানুষ ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরান না চাইলে ইমরানের কোনো কিছুই হবে না। এসব অপর শক্তি ইমরানের কোনো কিছু করতে পারে না। কারণ কি জানো বাবা? কারণ সবাই তার জন্য মন থেকে দোয়া করে যেন এই দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস এইগুলো যেন দূরে চলে যায়। তোমরা পুলিশ হয়ে যেটা করতে পারছো না, ও সেটা মাত্র 3 দিনে করিয়ে দেখিয়েছে। কেন? তুমি কি টিভিতে নিউজ দেখতে পাচ্ছ না? আর তুমি নিজেই তো টিভি রিপোর্ট আর কে বলে তার ব্যাপারে আরো কত কিছু ছড়াচ্ছ। কই, তুমি তো ভালো কাজগুলো দেখতে পারো না? দেখ, আমি তোকে এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না। তোর সঙ্গে যদি ইমরানের দেখা হয় তাহলে তুই আমার হাতে ইমরানকে তুলে দিবি। এতে তোর অনেক সুনাম হবে, তোকে পুরস্কৃত করা হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে। তুই কি চাস আমি সবার সামনে অপমানিত হই? বাবা, তুমি এটা আমাকে কি করে বলতে পারো? আমি তোমার কাছে এটা আশা করতে পারিনি। ইমরান কি এমন করেছে যাকে তুমি এমন ভাবে ধরতে বলছো? ও তো তেমন কোনো অন্যায় করেনি। কেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে কি অন্যায় অবিচার? কই, সাধারণ মানুষের তো কোনো ক্ষতি করেছে ইমরান? আর তুমি যদি সাধারণ মানুষের কাছে যাও আর ইমরানের কথা জিজ্ঞেস করো, তাহলে কেউ কি তার ব্যাপারে একটা খারাপ কথা বলবে? ইমরান কি কোনো মেয়েকে ধর্ষণ করেছে, নাকি কোনো সাধারণ মানুষকে পিটিয়েছে? ইমরান তাদেরকে মারে যারা ইমরানের ক্ষতি করতে আসে। ওই জঙ্গিবাদগুলো পুরো ইমরানকে ভয় পায়। ইমরান একটা গ্যাংস্টার নয়, ও নিজেই একটা ব্র্যান্ড। আমি বলে মনে করি ইমরান যেটা করেছে সেটা সাধারণ মানুষের কাছে অনেক ভালো। কিন্তু তোমার কাছে কেন ভালো না? তোমার ডিপার্টমেন্টের কাছে কেন ভালো না সেটা আমি বলতে পারছি না। বাবা, তুমি যদি চাও তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব ইমরানের কাছে। আর ইমরানের কাছে গেলে কিন্তু আমি অনেকটা সেফ থাকতে পারবো। ও আমাকে অনেক ভালোবাসে। আর তোমাকেও একটা কথা বলি, ইমরান শুধু আমার কথা চিন্তা করে না, ইমরান তোমার কথাও চিন্তা করে। তুমি যেমন ওই ডেভিডের সঙ্গে হাত মিলিয়েছো, ডেভিডকে সাহায্য করেছো, আর এইদিকে ইমরান জানে যে তুমি তার ক্ষতি করার চেষ্টা করছো, কিন্তু তবুও তোমার নিজের জীবনটা বাঁচাতে চাইছে। ডেভিল তোমাকে মেরে ফেলবে। তুমি ব্যাক চলে যাও, আর না হলে তুমি ইমরানের সঙ্গে কথা বলো। আমার কোনো কিছু হবে না। আমাকে তোমার সেভ করতে হবে না। আমি জানি ইমরান আমার জন্য অলরেডি রোগ নিয়োগ করে ফেলেছে। আমার প্রতিটা সেকেন্ডের খবর ও রাখে। ও রাখতে হয় কারণ কেন জানো? ও আমাকে ভালোবাসে। আর একটা কথা জেনে রাখো, আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ইমরানকে ভালোবেসে ফেলেছি এবং তাকেই বিয়ে করব। অন্য কোনো ছেলেকে বিয়ে করব না এই জীবন থাকতে। এই বলে সুস্মিতা তার রুমে চলে গেল। আর সুস্মিতা তার রুমে যাওয়ার পরে এদিকে ইমরান সকল শপিং মলের মধ্যে তার লোকজনকে পাঠিয়ে দিল। আর তার লোকজন সেই বোমগুলো পেয়ে তারা ডিফিউজ করার চেষ্টা করছে এবং তারা সফল হয়। আর যখনই ডেভিডের কানে খবর পায় যে সমস্ত তার প্ল্যান বানচাল হয়ে গেছে আর এসবের পেছনে ইমরানই করেছে, তখন তার অনেক রাগ ওঠে। আর সেই জন্য ডেভিড জানতে পেরে যে ইমরানের সঙ্গে কমিশনার মেয়ের একটা সম্পর্ক রয়েছে। আর সেই জন্য ডেভিড কমিশনার এবং কমিশনার মেয়েকে কিডন্যাপ করার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু কমিশনার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি কমিশনার নিজেও জানে না যে তার মেয়ে কোথায় চলে গেছে। এদিকে ইমরান পুরোটা দেশের মধ্যে পুরো তাণ্ডব চালিয়ে দেয়। যেখানে যেখানে রনি আর ডেভিডের আস্তানা রয়েছে সকল কিছু ধ্বংস করতে থাকে। পুরোটা দেশে ইমরানের লোকজন অনেক লুকানো জায়গা থেকে বের হতে থাকে আর সবাই মিলে ডেভিডের সম্পদগুলো নষ্ট করতে থাকে। আর ডেভিডের অ্যাকাউন্ট হ্যাক করে সাকিব আর ডেভিডের অ্যাকাউন্ট হ্যাক করার পরে সেই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেয়। ইমরান এখন সবার সামনে এসেছে, নিজের চেহারা প্রকাশ করছে না। সে নিজের হাতে গরিব মানুষদের টাকা বিলিয়ে দিয়েছে। গরিব মানুষরা ইমরানকে পেয়ে অনেক খুশি। তারা সবাই চায় যে ইমরান হবে এই এলাকার এমপি। চারিদিকে এটারই গুঞ্জন উঠছে। ইমরান স্পেশাল সিকিউরিটি দিচ্ছে সুস্মিতাকে, কারণ সে সুস্মিতাকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে। সুস্মিতা না থাকলে তার লাইফে কোনো অনুপ্রেরণা থাকবে না, সে সামনে আগাতেই পারবে না। আর এদিকে ডেভিড কোনো কিছু করতে না পারায় ডেভিড একটা প্ল্যান তৈরি করে যে সে আবারও বোম ব্লাস্ট করবে। এটাই শেষবার, কারণ ডেভিড এখন প্রায় নিঃস্ব হওয়ার পথে, কারণ তার অ্যাকাউন্ট থেকে সকল টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে। একদিন ইমরান সুস্মিতার সঙ্গে সকালে খাবার খাচ্ছিল, আর তখন ইমরানের মোবাইল একটা কল চলে আসলো। আর ইমরান কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে উপাস থেকে তাকে কেউ বলতে থাকে, কিরে, তোর ভালোবাসার মানুষকে নিয়ে নাস্তা খাচ্ছিস?
আর এইদিকে তো তোর আদরের ছোট ভাইগুলো অনেক কষ্ট করছে। তোর আদরের ছোট ভাইগুলো আছে না, সাকিব, সানি, রাকিব, ওরা তো অনেক কষ্টে আছে। তাছাড়া তোর হবু শ্বশুর আমার কাছে এখন জিম্মি, আর তোর হয়ে কাজ করতো, নাম কি যেন, সামিয়া, সে তো এখন বিছানায় যাওয়ার জন্য তৈরি আছে। আমার ছেলেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার টাকাগুলো যেভাবে ভ্যানিশ হয়েছে, ঠিক মানুষগুলো এভাবেই ভ্যানিশ হয়ে যাবে। আরও একটা খবর দেওয়ার আছে তোকেই, ছোট ছোট স্কুল বাচ্চা তারা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। দেখ কোন কোন জায়গায় সমাবেশ হচ্ছে, তো কোন জায়গায় বাঁচাবি সমাবেশ নাকি তোর এই আপনজনকে? তুই ডিসাইড কর কোনটা করবি। আর আমি এখন কোথায় আছি সেটাও বলে দিই। আমি এখন গাজীপুরের বন জঙ্গলে সেই জায়গায় আছি। জায়গাটা তুই ভালোভাবেই চিনিস। আশা করি তোর আসতে কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, অবশ্যই পেন ড্রাইভ নিয়ে আসবি, যেটার মধ্যে আমার সব কিছু রয়েছে। টাকাগুলো ট্রান্সফার করবি এখানে এসে, তাই সেরকম প্রস্তুতি নিয়ে আসিস। আর কোনো প্রকার চালাকি করলে তো কি হবে বুঝতেই পারছিস। এইদিকে তোর আপনজনদের মেরে ফেলবো, আর একদিকে শুধুমাত্র আমি একটা বাটন চাপ দিব, তাহলেই শেষ। তখনই ডেভিড কল কেটে দেয়। আর ডেভিড কল কেটে দেওয়ার পরে ইমরান অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সে এখন কি করবে, তার মাথা কোনোভাবেই কাজ করছে না। কারণ তাকে যে হেল্প করতো তারাই এখন তার পাশে নেই। এখন কি করবে, তার কোনো চিন্তা ভাবনা, কোনো কিছুই করতে পারছে না। সে পুরোটা ঘেমে গেছে এসির মধ্যে থাকা সত্ত্বেও। আর তখনই সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আর ল্যাপটপ নিয়ে বসে পড়ার পরে সে ডিভাইসটা হ্যাকিং করতে লাগলো। যদি হ্যাক করা যায় তাহলে অন্তত পক্ষে ছোট্ট ছোট্ট স্কুল বাচ্চাগুলোকে রক্ষা করা যাবে। এটা ছাড়া আর কোনো কিছু করার নেই, কারণ অলরেডি সমাবেশ শুরু হয়ে গেছে। এখন সে ফোন করে জানিয়ে দিল আরও অনেক বেশি সমস্যা হবে। প্রায় 10 মিনিট ধরে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো হ্যাক করতে পারছে না। এমনভাবেই সিকিউরিটি দেওয়া হয়েছে। আর তখনই মনে পড়লো সেই পেন ড্রাইভের কথা। সে পেন ড্রাইভটা খুঁজে বের করলো। আর খুঁজে বের করার পরে সেটা ল্যাপটপে লাগানোর পরে একটা কোড পেল। সেই কোডটা পাওয়া মাত্রই সে বারবার ট্রাই করছে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। আর তখন সুস্মিতা তাকে বলতে লাগলো, আমার কি মনে হয় জানো তো, এই কোডগুলো উল্টো থেকে একবার ট্রাই করে দেখো, হলেও কাজ করতে পারে। কারণ ও নিশ্চয়ই এই কোডের বাইরে কোনো কিছু দেবে না আমার মনে হয়, কারণ এই কোডগুলো অনেক দামি একটা কোড যে যত্ন করে রেখে দিয়েছে সেই প্রাইম ড্রাইভের মধ্যে, যেটা সামিয়া তোমাকে এনে দিয়েছিল। সুস্মিতার কথায় কোডগুলো উল্টো থেকে ডায়াল করা হলো। আর কোডগুলো থেকে ওঠা থেকে ডায়াল করার পরে কোডগুলো মিলে গেল। আর তখন ওই ডিভাইসটা ডিফিউজ করে দিল। আর ডিফিউজ করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হলো। আর সুস্মিতাকে সেই রুমের মধ্যেই রেখে গেল। সুস্মিতাকে আবার বলল কোনো প্রকার কোনো কল যেন না ধরে, যাতে করে ওরা ট্যাগ করতে পারে। ইমরান সেই পেন ড্রাইভ নিয়ে আর তার ল্যাপটপ নিয়ে সেই জায়গা থেকে যেতে থাকে। আর কিছুক্ষণ পরেই সেই জায়গায় চলে আসে। আর চলে আসার পরে ল্যাপটপের ব্যাগটা নিয়ে সে সামনের দিকে হেঁটে যেতে থাকে। আর তখনই কয়েকটা ছেলে এসে তাকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা নিয়ে গেল। আর ব্যাগটা নিয়ে যাওয়ার পরেই তখন ডেভিড বলতে লাগলো, কি ব্যাপার, তোর কাছে তোর আপনজনরাই অনেক বেশি বড় হয়ে গেল? যাক, তুই যে এতটা স্বার্থপর এটা আমি আজকে বুঝতে পারলাম। তার মানে এইগুলো যে করেছিস সেইগুলো শুধুমাত্র এই লোভ দেখানোর জন্য, মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। এখন ভালোই ভালোই আমার সব কিছু ফিরিয়ে দে, তাহলে আমিও তোর সঙ্গে আর কোনো কিছুই করব না। আচ্ছা, তোর কি মনে হয় আমি কোথায়? আমি প্রকাশক একজন মানুষ। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই কতটুকু জানিস? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সরকারি ট্রেনিংপ্রাপ্ত একজন আর্মি কমান্ডার। আর তাছাড়া আমি একজন গ্যাংস্টার, যে কিনা দেশে বিদেশে রাজত্ব করে বেড়াচ্ছি। আজ 7 বছর ধরে, এই 7 বছরে কেউ আমার হাত থেকে আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। আর তুই কিনা তোর সামান্য এসব বুদ্ধিতে আমাকে শেষ করে দিবি, এটা আবার তুই ভাবলে কি করে? আর যদি লোক দেখানোর জন্য হতো তাহলে তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, তোর সঙ্গে আমার দোস্তি থাকতো। কে আছিস? তাকে একটু তাহলে আদর যত্ন করে দে। এত কষ্টে এখানে এসেছে, আদর যত্ন না করলে কি আর হয়? তখনই কয়েকজন ইমরানকে মারতে আসলো। ইমরানও তাদেরকে মারতে শুরু করলো। আর তখনই আরও কয়েকজন ছেলে সাকিবদের ওপর অত্যাচার করতে লাগলো। আর এটা দেখে ও থেমে গেল। আর ইমরান থেমে যাওয়ার পরেই সাকিব তাকে চিৎকার করে দিয়ে বলতে থাকে,
ভাই, আমাদের জন্য আপনি এভাবে থেমে থাকবেন না? আপনার উপর পুরো দেশটা তাকিয়ে আছে। এর মতো শয়তানদেরকে কখনো বাঁচিয়ে রাখবেন না। আমাদের পরিবারকে শেষ করে ফেলেছে। আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন চাইলেও আমাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, আর কখনো আড্ডা দেওয়া হবে না ভাইয়া। আমি আমার মা বাবাকে হারিয়েছি শুধুমাত্র এর কারণেই। আমাদের জীবনের বিনিময় হলেও আপনি একে শাস্তি দিন। দেখ, আমি তোকে এখনও ভালোভাবেই বলছি যে ল্যাপটপটা নিয়ে আমার অ্যাকাউন্টে সব কিছু ট্রান্সফার করে দে, না হলে কিন্তু তোকে বাঁচিয়ে রাখবো না। আর এদেরকে তো কি করব সেটা তো বলা হয়ে ওঠে না। দেখবি একটু কে আছিস, স্বামীর দেহটাকে সবাইকে দেখিয়ে দে তো। তখনই একটা রুমের দরজা ওপেন হয়ে গেল। আর একটা রুমের দরজা ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পারলো একটা ছেলে সামিয়াকে নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সামিয়া বাধা দিচ্ছে। কোনোভাবেই ছেলেটার সঙ্গে পারছে না। আর এটা দেখে ইমরান দৌড়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই আটকে ফেলে। আর তখনই ইমরান রাজি হয়ে যায়, সব কিছু ট্রান্সফার করে দেবে। আর এটা দেখার পরে সামিয়া কান্না করতে লাগলো। আর তখন ইমরানকে বলতে লাগলো, ভাইয়া, আমি আপনার পায়ে ধরি, আপনি প্লিজ আমার জন্য হলেও এদেরকে মেরে ফেলুন। আমার কথা চিন্তা করতে হবে না, আমাকে ওরা এমনিতেই মেরে ফেলবে, আমাকে কখনোই বাঁচিয়ে রাখবে না। আপনি ওদেরকে বাঁচিয়ে রাখবেন না, ওদের মেরে ফেলুন। কিন্তু ইমরান কোনো প্রকার কথা না শুনে সেই ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আর ল্যাপটপ নিয়ে বসে পড়ার পরে এমন একটা কাজ করলে যে কাজটা ডেভিড কোনোভাবেই বুঝতে পারলো না। সে ফেক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিল, আর সেটা প্রমাণ ডেভিডকে দেখাতে আসলে ডেভিডের অ্যাকাউন্টে কোনো টাকাই আয়নি। ডেভিড এটা থেকে অনেক খুশি হয়। আর তখনই চারদিক থেকে গোলাগুলি হতে লাগলো, আর চারদিক থেকে সবাই গুলি করতে লাগলো। আর এদিকে ইমরান গিয়ে সবাইকে ছাড়িয়ে দেয়, আর সবাইকে ছাড়িয়ে দিয়ে সেও গুলি করতে থাকে, আর ওদেরকেও পাল্টা গুলি করতে থাকে। ডেভিডের একজন লোকজন এভাবে প্রায় 20 মিনিট গোলাগুলি চলার পরে একসময় গোলাগুলি থেমে যায়। আর তখন ডেভিড পালিয়ে যায়, আর ইমরান গিয়ে তাকে দৌড়ে গিয়ে ধরতে পারলো। ইমরান কোনো কথা না বলেই তার হাতের একটা শিরা কেটে দেয়, আর হাতের শিরা কেটে দেওয়ার পরে পানির মতো করে রক্ত বেরোতে লাগলো, যেভাবে পাইপ থেকে পানি বের হয় ঠিক সেইভাবে। আর তখন ডেভিড বলতে লাগলো, তুই আমাকে আর কোনো কিছু করিস না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দে, আমি তোর কাছে জীবন ভিক্ষা চাই। এই যে দেখছিস আমার হাতে ব্যান্ডেজ, আমি তোকে এটা কোনোভাবেই ব্যান্ডেজ করে দিব না। কেন জানিস? কারণ এভাবে হয়তো আমার মা বাবা, বোন সবাই তোর কাছে মাপ চেয়েছিল যে আমাদেরকে মেরো না, কিন্তু তুই তাদেরকে ক্ষমা করিস নি। তুই তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিস, বাবার সামনে মেয়ের ইজ্জত লুটে নিয়েছিস। তোকে কিভাবে ক্ষমা করতে পারি? তার বাচ্চা। এই বলে পরপর কয়েকটা গুলি করে দেয়। আর গুলি করে দেওয়ার পরে সে ছটফট করতে মারা গেল। আর এদিকে সমস্ত গোডাউন আগুন জ্বালিয়ে দিল। আর আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সে সবাইকে নিয়ে চলে আসলো সেখান থেকে। সবাই অনেক খুশি, আর সবার সঙ্গে দেখা করতে করতেও সময়টা কেটে যায়। সন্ধ্যার দিকে মোটামুটি পারিবারিকভাবে ইমরান আর সুস্মিতার বিয়েটা হয়ে যায়। মূলত বিয়েটা হচ্ছে সুস্মিতার জেদের কারণে, কারণ ইমরান চেয়েছিল আরও কয়েকদিন পরে বিয়ে করার জন্য, কিন্তু কোনো উপায় নেই। সুস্মিতা যেহেতু তার বাসায় থাকে, তাই একটা লজ্জা শরমের ব্যাপার আছে। সেই জন্য উপায় না পেয়ে ইমরান বিয়ে করে নিল। আর ইমরান এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পরে সে ভিতরে যেতে যাচ্ছে না। আর তখন পেছন থেকে সাকিব বলতে লাগলো, ভাই, প্রেম করে বিয়ে করাটা মানে কি জানেন? মানে হলো পুরো জিনিসটাকে নতুন খামি করে আবার নিজের বাড়িতে নিয়ে আসা। কিন্তু আপনি তো বিয়ের আগেই আপনার বাড়িতে এনে রেখেছেন, তাই এই বিয়েটা কোনো এনজয় করতে পারলাম না। আপনি আরেকটা বিয়ে করবেন, সেখানে এনজয় করতে পারবো। কি বলিস তোরা? এসব ফাজলাম কথা রেখে জাগিয়ে ঘুমা। আজকে অনেক পরিশ্রম হয়েছে, আর আজকে থেকে আমরা ভালো হয়ে যাব। এখন থেকে আর কখনো আমাদেরকে কেউ মাফিয়া বলে চিনবে না। আমরা আবার কমান্ডোতে জয়েন করব। আমরা আমাদের দেশের জন্য কাজ করে যাব সারা জীবন। সত্যি ভাই, আপনি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। জানেন, আজকে পুরো দেশ আপনার নিউজ হচ্ছে, সমস্ত মানুষ আপনাকে নিয়ে কথা বলছে, গর্ব করছে। সবাই আপনার উপর মানুষ এতটা আস্থা রেখেছে, সেটা বলার মতো নয়। আপনি তো মাঠে যাননি, সেই জন্য হয়তো জানেন না। টিভির নিউজ দেখলে বুঝতে পারবেন মানুষের কত ঢল। তবে ভাই, মানুষ একটা বিষয় রাগ করেছে, আপনি এভাবে বিয়ে করাতে। যাই কিছু করি না কেন, আমি আমার নিজের বউকে সবাইকে কেন দেখাবো? আমি আমার মানুষটাকে চাই না অন্য কারো সামনে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছিস?
ঘরের মানুষ ঘরের ভিতরে থাকা ভালো। ভাই, আপনি দেখছি অনেক সাহিত্যিক কথাবার্তা শিখে গেছেন। তা আগে তো এসব সাহিত্যিক কথাবার্তা জানতেন না, এখন মনে হয় ভাবি আপনাকে শিখিয়ে দিয়েছে। আর এখন থেকে আর কোনো ভাই নয়, এখন থেকে আবারও স্যার বলা শুরু করব। ইমরান রুমে প্রবেশ করলো, আর ইমরান রুমে প্রবেশ করার পরেই দরজা লক করে দিল। দরজা লক করে দেওয়ার পরে ইমরান বিছানার দিকে তাকিয়ে দেখতে পেল লাল শাড়ি পরে বিছানার মাঝে বসে আছে চুপটি করে, অনেক বড় ঘুমটা দেওয়া আছে। আর ইমরান গিয়ে ধীর পায়ে গিয়ে গেল। যাওয়ার পরে ঘুমটা যখনই তুলতে যাবে তখনই সুস্মিতা নিজেই তার ঘুমটা তুলে নেয়। আর ঘুমটা তুলে নেওয়ার পরে ইমরানের কলার ধরে বলতে থাকে, এই বিয়েতে খুব একটা এনজয় হয়নি তাই না? আর একটা বিয়ে করব। তুমি আর একটা বিয়ে করবে তাই না? আসো, তোমার বিয়ে করাচ্ছি। কেন? আমার কিছু পছন্দ হয় না তোমার? কি নেই আমার মধ্যে? দেখো, তোমার মধ্যে কি আছে না আছে সেটা তো আমি ভালোভাবে দেখিনি, তাহলে তুমি এটা কি বলছো? আর আমি এটা সঠিক উত্তর কিভাবে দেব বলো তো? আগে দেখা হোক, তারপর না হয় বলবো। বাচ্চা ছেলে, এখনো মনে হয় আপনি কচি খোকা। আপনি কোনো কিছু বুঝেন না। ঠিক আছে, আপনার কোনো কিছু বুঝতে হবে না, আমি তো আছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসেন, আপনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আসেন। তখনই সুস্মিতা ইমরানের ঠোঁট জোড়া দখল করে নেয়, আর ইমরানও রেসপন্স করতে থাকে। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা মুস্তাহিদ ড্যাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।